নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আমরা আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। দেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই শক্তির জায়গা না থাকলেও আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিল দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে এর জন্য দায়ী, কোনো সময় কেউ দায়ী করছেন সরকারের এক ধরনের নির্লিপ্ততা, কেউ কেউ দায়ী করছেন মানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে অন্তর্কন্দলকে। আবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশের বাইরে গিয়ে মুখোমুখি হচ্ছেন বিভিন্ন ধরনের আমি বলবো প্রতিবাদের ভাষা অনেক সময় শালীন থাকছে না, অনেক সময় সেটা ভয়ঙ্কর হয়ে উঠছে কেউ কেউ বলছেন। এর কারণ আসলে কি? বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ নির্বাচনকে ঘিরে বা রাজনীতির বাইরে আসলে কি হচ্ছে এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমেদ। জনাব ফয়েজ আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ওয়ারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন কভেন্ট্রি থেকে। আপনাকেও আপনার সময়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা। আমরা প্রথমে একটু জনাব ফয়েজ আহমেদ আপনার কাছে একটু যেতে চাই। আমি একটু পুরনো বিষয় ৩-৪ দিনের পুরনো বিষয়ের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি কয়েকদিন আগে দেখেছিলাম যে সাবেক উপদেষ্টা, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং বর্তমানে এনসিপি দলের যিনি প্রধান আছেন, তিনি একটি তার ভেরিফাইড পেজে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, যেটি আমি পড়ছি এরকম করে, যে তাকে কোট করছি, উনি মাহফুজ আলমের উপর লন্ডন দূতাবাসের সামনে হামলার, মানে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে হামলার প্রেক্ষিতে তিনি লিখছেন, মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই, কোনো শক্ত বার্তা দেয় নাই, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করেন নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলি মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। আমার কোনো প্রশ্ন নাই জনাব ফয়েজ আহমেদ, আপনি যদি এই বিষয়টার মধ্যে থেকে একটু বলতেন। উনি বেশ কয়েকটা স্ট্রং মতামত দিয়েছেন। জি, খালিদ ভাই, আপনাকে ধন্যবাদ। যারা আপনার এই শো এই মুহূর্তে দেখছেন তাদেরকে শুভেচ্ছা, একই সঙ্গে আমার সহ-আলোচক যিনি আছেন তাকেও শুভেচ্ছা। জনাব নাহিদ ইসলাম জুলাই আগস্টে বাংলাদেশে যেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি উল্লেখ করার মতো যে মুখ, গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পোস্টার বয় নাহিদ ইসলাম। কিন্তু একই সঙ্গে নাহিদ ইসলামের যদি বর্তমান পরিচয় দেখেন, তিনি একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন। সো নাহিদ ইসলামের বক্তব্যের ক্ষেত্রে আপনি একই সঙ্গে যেমন অভ্যুত্থানের আমি যদি বলি যে আবেগের বিষয়টি আছে, একই সঙ্গে তার রাজনৈতিক অবস্থানও আছে। সুতরাং নাহিদ ইসলামের বক্তব্যের সরাসরি দেয়ার চেয়ে উপদেষ্টা জনাব মাহফুজ আলমের উপরে যেই হামলা চেষ্টার ঘটনা ঘটেছে লন্ডনে বা নিউ ইয়র্কে, এর প্রত্যেকটি ক্ষেত্রেই সরকারের দিক থেকে যা যা কূটনৈতিক চ্যানেলে করণীয় তার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তিনি তার স্ট্যাটাসে যেই কথাটি ইঙ্গিত করেছেন যে কোনো উপদেষ্টা এটার প্রতিবাদ জানাননি, টু শব্দ করেননি বা প্রেস সেক্রেটারি করেননি, আমার কাছে মনে হয় ওনার কাছে যখন উনি ওই স্ট্যাটাস লেখেন সেই সময় পর্যন্ত তথ্যের খানিকটা ঘাটতি ছিল। তথ্যের ঘাটতির কারণে হয়তো ওনার ইমোশন আছে। অফকোর্স উনি জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় একসঙ্গে ওনারা নিশ্চিত মৃত্যু সামনে জেনেও জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই ইমোশনাল রিলেশনশিপ তাদের মধ্যে রয়েছে, তারা একে অপরের খুব ঘনিষ্ঠ কমরেড, সেই জায়গা থেকে হয়তো এই মন্তব্য করেছেন। বাট সরকারের দিক থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া যায় সমস্ত ক্ষেত্রে তার সবগুলি নেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে বলেন এবং সরকারের এখানকার ব্যবস্থা। যদি জনাব আহমেদ, আমি কি একটা বিষয় বলতে পারি, যে আপনি বলছেন যে তারা পরস্পর ঘনিষ্ঠ কমরেড, অর্থাৎ জনাব নাহিদ ইসলাম এবং জনাব মাহফুজ আলম তারা পরস্পর ঘনিষ্ঠ। তো জনাব মাহফুজ আলম তো এখনো গদিনসীন উপদেষ্টা, তার মানে কি তিনি আসলে সরকারের মধ্যেও বা উপদেষ্টাদের মধ্যেও কি তিনি আলাদা বা কর্নার? মানে তারা কি তাকে তার পুরনো কমরেডদের কথা ভেবেই থাকতে হচ্ছে? মানে বিষয়টা কি এরকম? কারণ আপনি বলছেন যে তথ্যের ঘাটতি আছে, কিন্তু আমি কিন্তু প্রতি শব্দে শব্দে জনাব নাহিদ ইসলামের প্রতি শব্দে শব্দে আমি দেখছি যে তিনি এটা খুব আবেগের বশবর্তী হয়ে লিখেছেন তা না, তার দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে তিনি লিখছেন। মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে উপদেষ্টা পরিষদের ভিতরেও।
যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক ঠেকে গেছে কিনা এটা আমার জানা নেই, আপনি এক ধরনের ইন্টারপ্রেট করে নিচ্ছেন স্ট্যাটাস থেকে। জনাব জনাব মাহফুজ আলমের উপরে যে লন্ডনে বা নিউ ইয়র্কে যে হামলার ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এবং এটা খুবই পরিষ্কার যে এই হামলা কারা করেছে, তারা ঘোষণা দিয়ে হামলা করার চেষ্টা করেছে। যদিও মাহফুজ আলম ওখানে ছিলেন না যেখানে হামলাটি হয়েছে, বা মাহফুজ আলমকে টার্গেট যেভাবে করেছেন সেভাবে সরকারের দিক থেকে যে ধরনের কৌশলগত নিরাপত্তার জন্য যে সমস্ত কৌশল সেখানে নেওয়া হয় সেটা সাকসেসফুল হয়েছে বলেই কিন্তু মাহফুজ আলম আক্রান্ত হননি কোথাও। তারা চেষ্টা করেছে, যারা এই অভ্যুত্থানের বিরোধী শক্তি বা যারা পতিত পরাজিত ফেসিবাদ, তারা এই চেষ্টাটা করছেন। আপনি জানেন যে অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে বহু আওয়ামী লীগের নেতা কর্মী তারা পালিয়ে গেছে, তাদের কেউ ভারতে আছে, কেউ লন্ডনে আছে, কেউ নিউ ইয়র্কে আছে, আর অন্যান্য দেশেও আছে। সেই জায়গায় তারা যেহেতু ওই দেশগুলিতে এই ধরনের ডেমনস্ট্রেশন করার ক্ষেত্রে এক ধরনের অবাধ সুযোগ রয়েছে, সেই সুযোগটি নিয়ে থাকেন। আরেকটি জিনিস খালিদ ভাই আমি আপনাকে একটু জাস্ট উল্লেখ করি, এটা আমার অভিজ্ঞতার জায়গা থেকে বা আমি বিভিন্ন প্রবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেই জায়গা থেকে বলি। লন্ডনেও যখন আমরা গিয়েছিলাম এই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি নিজে। তো সেখানে যেটা হয় যে এই ধরনের ডেমনস্ট্রেশনগুলি করার ক্ষেত্রে বেশ কিছু লোক থাকে লন্ডনে বা নিউ ইয়র্কে, এরা হচ্ছে অ্যাসাইলাম সিকার, তারা ওখানে অ্যাসাইলাম সিক করে। তো অ্যাসাইলাম সিক করার ক্ষেত্রে তারা ইনকামবেন্ট যে গভর্নমেন্ট থাকে এখানকার, সেই ইনকামবেন্ট গভর্নমেন্টের সঙ্গে তাদের সম্পর্ক যে খুবই খারাপ, তারা যে দেশে ফেরার অবস্থায় নেই, এই ধরনের বিষয়গুলি প্রমাণের জন্য অনেক সময় এই ধরনের কাজ করে। জনাব ফয়েজ আহমেদ, তো এখানে জনাব ফয়েজ আহমেদ, আমি আপনাকে যে দিকটাতে মানে কাইন্ডলি একটু দেখতে বলতেছি সেই দিকটা হচ্ছে এরকম, আপনি বলতেছেন আওয়ামী ফেসিবাদ পতিত পরাজিত ফেসিস্টরা আক্রমণ করতেছে, কিন্তু জনাব নাহিদ ইসলাম মনে করতেছেন, আমি আবার বলি, জনাব নাহিদ ইসলাম মনে করতেছেন উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। আমার কনসার্ন কিন্তু এই যে আওয়ামী লীগের যারা বিদেশে আছে, এটা কমপ্লিটলি অমূলক, এবং আমি মনে করি এটা জনাব নাহিদ ইসলামের আবেগের বহিঃপ্রকাশ। এটা আমরা তো উপদেষ্টা পরিষদে এটা আমরা ভাবতেও পারি না এই ধরনের কোনো কিছু, এটা মানে এটা ঠিক নয়। আমি যেটা আগেও বলছিলাম যে অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের, জি আপনি শেষ করেন প্লিজ। এটা কিছুটা ইমোশন তো থাকবেই, সেই ইমোশনকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এবং জনাব নাহিদ ইসলামের প্রতি মাহফুজ আলমের প্রতি নাহিদ ইসলামের এই ধরনের ইমোশন থাকবে, এটা খুব স্বাভাবিক এবং থাকাই উচিত। মানে আর উপদেষ্টা পরিষদে আর কারো প্রতি থাকবে না নাহিদ ইসলামের কোনো ইমোশন? ডক্টর ইউনূসের প্রতি থাকবে না? আপনাদের প্রতি থাকবে না? দেখুন, উনি তো উপদেষ্টা পরিষদকে না, খেয়াল করেন জনাব ফয়েজ আহমেদ, আমি যেটা বুঝতে চাইতেছি আপনি খেয়াল করেন, উনি কিন্তু সেই স্ট্যাটাসটা এখন আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা আমি অন্যভাবে বলি জনাব ফয়েজ আহমেদ, প্রেস থেকে এই ব্যাপারে স্টেটমেন্টটা কি করা হয়েছে আসলে মাহফুজ আলমের বিরুদ্ধে আক্রমণটা করার ক্ষেত্রে আপনার প্রেস সেকশন থেকে কি করা হয়েছে? প্রথম কথা হচ্ছে যে প্রেস সেকশন থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটার নিন্দা জানানো হয়েছে প্রেস থেকে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, এবং একই সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে কূটনৈতিক পরিমণ্ডলে বা কূটনৈতিক চ্যানেলে, সেই ব্যবস্থাগুলি গ্রহণ করার বিষয়েও সেখানে জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখানে আপনি আসলে যে কথাটা বলছেন যে জনাব নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম একে অন্যের প্রতি ইমোশনের জায়গা, অন্যদের প্রতি সেটা থাকবে কি থাকবে না, তাই তো? অন্যদের প্রতি আসলে কার প্রতি কার ইমোশন কিরকম থাকবে সেটা আমরা তো বলতে পারি না। তবে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ধরুন আপনার একজন দীর্ঘদিনের সহকর্মী, আপনার একজন দীর্ঘদিনের স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, তার জন্য আপনার যেরকম ইমোশন থাকবে বলে আমরা খুব সাধারণভাবে ধরে নেই, আপনার সঙ্গে একই রকম সম্পর্ক নয় বা একই রকম অবস্থার মধ্য দিয়ে আসেননি, তার সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কেমন হবে এটা বা একটা ক্লাসরুম সিচুয়েশন ঠিক, আমার ব্যক্তিগত জীবনে ঠিক, কিন্তু আমি উপদেষ্টা হইলে বা উপদেষ্টা থাইকে পদত্যাগ করলে আরেকজন উপদেষ্টা, সে শুধু আমার ক্লাসমেট ছিল বলে আর 10টা উপদেষ্টা যারা আমার কলিগ ছিল তারা তাকে হত্যা করতে চাইতেছে, এটা আমি জীবনেও বলতাম না। দ্যাটস ফর শিওর। আপনি বলতেন না, এখন আমি ঠিক আছে আপনার জন্য শিওর, একজন বলেছে সেটাও সামনে শিওর আমাদের, তাই না? তো সেটা বলার মধ্যে কোনো জায়গা আছে নাকি? আমি বলছি সেই জায়গাটা পরিষ্কার এবং সবচেয়ে সুন্দর হবে আমার ধারণা আপনি যদি জনাব নাহিদ ইসলামকে এই বিষয়টি প্রশ্ন করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে জনাব নাহিদ ইসলাম এটাতে উত্তরই দিচ্ছেন, এটার মধ্যে প্রশ্নের জায়গা রাখেন নাই, তিনি সিদ্ধান্ত দিচ্ছেন এবং এটা তিনি প্রত্যাহারও করেন নাই। আমি আরেকটা লাইন সম্পর্কে খালি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করি, এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আপনি কি আর কিছু বলবেন? ওনার কাছে কোনো প্রশ্নের জায়গা আছে? উনি তো সিদ্ধান্ত দিচ্ছেন।
না, ওনার কাছে খালিদ ভাই, আপনি যদি বলেন প্রশ্নের জায়গায় নেই, তাহলে বাংলাদেশের আর কোনো মানুষ প্রশ্ন আমার কাছে মনে হয় আপনি হচ্ছেন প্রশ্ন। না, আমার কাছে মনে হয় যে উনি সিদ্ধান্ত দিয়েছেন ফয়েজ, আমার কাছে মনে হয় যে উনি সিদ্ধান্ত দিয়েছেন। সেই বিবেচনায় আমি না, সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বহু প্রশ্ন করি। আচ্ছা, আমি আনফরচুনেটলি এই অসাময়িক সময়ের জন্য সাংবাদিকতা করছি না, আমি তো সাংবাদিকতাই করেছি। আমরা তো বহু সিদ্ধান্তের উপরে প্রশ্ন করি, আমরা সিদ্ধান্তের উপরে প্রশ্ন করতে অভ্যস্ত। সুতরাং নাহিদ ইসলামের এই প্রশ্নে যদি আমি নিজেকে সাংবাদিকতার জায়গায় দেখি, অনেক প্রশ্ন করার জায়গা আছে, সেই জায়গায় আমি আপনাকে ওয়েলকাম করবো। না না, থ্যাংক ইউ সো মাচ জনাব ফয়েজ আহমেদ, আপনি আপনার জায়গা থেকে বিষয়গুলি বলেছেন। আমি একটু অধ্যাপক উম্মে ওয়ারা আপনার কাছে যেতে চাই। অধ্যাপক উম্মে ওয়ারা, আমি মানে যে বিষয় নিয়ে আসলে প্রশ্ন করছিলাম জনাব ফয়েজ আহমেদকে, সেই বিষয় নিয়ে আসলে আপনার কাছেও একটু আসতে চাই যে জুলাইতে যা হয়েছে, মানে আওয়ামী লীগ সরকারের বিদায়টাতে যারা নেতৃত্ব দিয়েছে বা আওয়ামী লীগ সরকারের অবশ্যম্ভাবী বিদায়টা যারা ঘটাতে পারলো, সেইটা ছিল একটা ঐক্যবদ্ধ শক্তি। কিন্তু সেই ঐক্যবদ্ধ শক্তিটাকে এখন নানাভাবে বিতর্কিত বা তর্কিত করা হচ্ছে। আমি এতক্ষণ আসলে নাহিদ সাহেবের মানে স্ট্যাটাস পড়তেছিলাম, এই যে এইটা করা হইতেছে, মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এইটা দিয়ে কি আসলে আওয়ামী লীগের শক্তি বোঝা যেতেছে? এইটা দিয়ে কি আসলে উপদেষ্টা পরিষদকে, যারা এই সরকারের অন্তর্বর্তীকালীন সময় আসলো, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হইতেছে? মানে এটা কেন করা হইতেছে? মানে আপনি যেহেতু বিশ্লেষক এবং গবেষক, আপনি এটার এন্ড গোলটা কি দেখতে পাচ্ছেন যে এটা কেন করা হইতেছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু বলি যে আপনি যেটা প্রথমে প্রশ্ন করেছিলেন যে নাহিদ ইসলাম প্রথমে আসলে একজন উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে উনি সেই পদটি ছেড়ে দিয়ে এনসিপিতে জয়েন করেন। এখন বিষয় হচ্ছে যে তথ্য উপদেষ্টা তো এখনো উপদেষ্টা, উনি সরকারের একজন। কাজেই নাহিদ ইসলাম যখন সরকারের একজনকে নিয়ে তার চিন্তার কথা বলেন এবং সরকারের অন্যদেরকেই আসলে দোষারোপ করেন, সেটা আসলে উপদেষ্টা পরিষদের জন্য খুব একটা স্বস্তিদায়ক কোনো ব্যাপার হয় বলে আমি মনে করি না। কারণ আমি মনে করি যে উপদেষ্টা সবাই একজন আরেকজনের প্রতি নিশ্চয়ই সেই ধরনের তাদের সেই চিন্তা ভাবনা আছে, তাদের সিকিউরিটি এবং সবকিছু নিয়ে নিশ্চয়ই তারা ভাবেন। কাজে নাহিদ ইসলামের এই বক্তব্যটি আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট অস্বস্তিদায়ক হবে উপদেষ্টা পরিষদের জন্য। এক, দ্বিতীয় হচ্ছে আপনি যেটি বলছিলেন যে বিতর্কিত করার চেষ্টা, আসলে দেখুন যখন জুলাই আন্দোলনটি হয়েছে তখন কিন্তু বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন পেশার মানুষ একসাথে এসেছিল এবং তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আসলে এই আন্দোলনটি সংঘটিত হয়। কিন্তু আপনি দেখবেন এর পরপরই কিন্তু যে যার এজেন্ডা, যে যার জীবনে ফিরে গিয়েছে, যে যার কাজে ফিরে গিয়েছে এবং নাহিদ ওনারাও কিন্তু একটি নতুন দল গঠন করেছে। এখন তারা যদি বলেন যে মাহফুজদেরকে ব্যবহার করা হয়েছে এবং এখন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, একজন মাহফুজ, একজন নাহিদ, একজন আসিফ সজীব, ওনারাও কি আসলে রিওয়ার্ডের হননি? যেহেতু ওনারাই নায়ক ছিলেন এই অভ্যুত্থানের বা এই আন্দোলনের, তারাও তো একটি সরকারের উপদেষ্টা হয়েছেন, তারা একটি দল গঠন করেছেন, সারা দেশের মানুষ তাদেরকে চেনেন। কাজে এখন তারাও তো সেখান থেকে কিছু অর্জন করেছেন। এখন যদি হঠাৎ করে তারা বলেন যে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হচ্ছে, আমার কাছে মনে হয় এই বক্তব্যটি আসলে আমার কাছে সঠিক মনে হয় না। না না, কিন্তু অধ্যাপক উম্মেয়রা, এইটাও তো একটা বিষয়। নাহিদ ইসলাম সাহেব এখন একটি রাজনৈতিক দলের প্রধান, তার বক্তব্যের মধ্যে অনেক রাজনীতিও থাকবে এবং এই সরকারের বিভিন্ন সমালোচনা এনসিপি এখন নিয়মিতই করে যাচ্ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে তারেক সাহেবের সঙ্গে বৈঠক হওয়ার পর থেকে এনসিপির একটি জায়গা দাঁড়িয়েছে এরকম, তারা প্রকাশ্যেই আসলে এই সরকারের জায়গা থেকে অনেক সমালোচনা করছে। সেই প্রকাশ্য সমালোচনার তো এটি একটি পার্টও হতে পারে এবং এটি রাজনৈতিক জায়গাও হতে পারে। এর জন্য তাদের সুবিধা নেওয়া বা তাদের এইটা বলা, এইটা কেন সামনে আসবে? মানে আমি এই কথাটি এই জন্য বললাম, যেহেতু বলছে যে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হচ্ছে, সেই জায়গাটিতে আমি বলেছি যে আসলে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়নি, বরঞ্চ এই আন্দোলনের মধ্য দিয়ে তারাও কিন্তু একটি জায়গায়, একটি জায়গা করে নিয়েছে রাজনৈতিক জায়গায়। সেই অর্জনটিকেও তাদের আসলে দেখতে হবে। এক, আরেকটি যেটি আপনি বলছিলেন যে তাদেরকে যে রাজনৈতিক ট্যাকটিক, এটা তো একদমই রাজনীতিক কৌশলেরই একটি জায়গা। তারা একদিকে যেমন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন, ঠিক তেমনি তারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়েও তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন। এখনো নিবন্ধন হয়নি, তারপরেও যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট বা আলোচনার ক্ষেত্রে প্রধান 2-3টি দলের মধ্যে তো তারা থাকেন। এমনকি এই যে মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আসছেন, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে তাদের দলের একজন সেখানে আছেন।
সেখানে তো আরো অন্য দলের অনেকেও থাকতে পারতেন। তো তাদেরকে আমার তো মনে হয় সব জায়গায় অনেক বেশি আসলে প্রায়োরিটি দেওয়া হয়, যেটা নিয়েও আসলে সমালোচনা করার জায়গা থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় না নাহিদ ইসলামের এই বক্তব্যটি আমার কাছে অতটা সঠিক বলে মনে হয় না। আপনি আপনার সর্বশেষ প্রকাশিত নিবন্ধে এনসিপির সাফল্য বা এনসিপির আপাত ব্যর্থতার, মানে আমি যদি ব্যর্থতা এই শব্দটা নাও বলি, আপনি 3টা বিষয় উল্লেখ করছেন, সেটা আবার অধ্যাপক সোয়াইনরে উল্লেখ করে। সেটার মধ্যে আপনি বলছেন একটা শক্তিশালী আদর্শের অভাব, নিবেদিত প্রাণ তৃণমূল সমর্থকদের অনুপস্থিতি এবং তাৎক্ষণিক সংকট কেটে যাওয়ার পর একইভাবে জনসাধারণের উৎসাহ ধরে রাখার চ্যালেঞ্জ। আমি এটা একটু ম্যাডাম আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই যে একটা শক্তিশালী আদর্শের অভাব, পরে আমরা দেখলাম যে জনাব বদরুদ্দিন উমরকেও আপনি কোট করেছেন তারা ডানপন্থী না মধ্যপন্থী নাকি বামপন্থী ইত্যাদি প্রশ্ন করে। কিন্তু শক্তিশালী আদর্শ বলতে আপনি যে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ তাদের কথা আপনি বলছেন, শক্তিশালী আদর্শ মানে কি কোনো একটা চিন্তা, কোনো একটা পরিবার, কোনো একটা কথা, সেইটাকে আঁকড়ে ধরে বসে থাকা? শক্তিশালী আদর্শ আসলে জিনিসটা কি? আমরা কি রবিবার দিনেও বলবো যে আজকে শনিবার? মানে দিন তো আগায়, শক্তিশালী আদর্শের সাথে তো মৌলবাদ সরাসরি জড়িত। মানে আপনি আর এই জায়গা থেকে নড়বেন না। এই শক্তিশালী আদর্শটারে আপনি কেন বলতেছেন যে এটা শক্তিশালী আদর্শের অভাব? এই নতুন বাংলাদেশের তো স্বপ্ন ওরা দেখাইছিল, তাই না? হ্যাঁ, নতুন বাংলাদেশের স্বপ্ন অবশ্যই ওনারা দেখিয়েছেন এবং তারাই কিন্তু বারবার বলেছেন যে তারা মধ্যপন্থী, তারা বাংলাদেশপন্থী। এখন মধ্যপন্থী বলতে আসলে কি বোঝায়? একটা লিবারেল জায়গা থেকে হয়তোবা বাংলাদেশের দেখবেন একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এখনো নারীর অধিকার নিয়ে, সংবিধান নিয়ে, শ্রমিকের মজুরি নিয়ে এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের কাছে ম্যাটার করে ভোট দেওয়ার আগে। আপনি যখন বলছেন আপনি মধ্যপন্থা, তার মানে হচ্ছে আপনি কোনো এক্সট্রিম জায়গায় যাচ্ছেন না। কিন্তু একই সাথে আবার দেখা যাচ্ছে যে তাদের দলেরই অন্য অনেক নেতা বিভিন্ন সময় তারা ডানপন্থী দলগুলোর সাথে তারা হয়তো আলোচনা করছেন। অনেক সময় দেখা যাচ্ছে তারা আবার যেমন নাহিদ ইসলাম নিজেই একটি জায়গায় বলেছেন যে উনি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা এগুলোর বাইরে গিয়ে উনি কথা বলতে চান। এখন ধর্মনিরপেক্ষতা মানে তো আসলে ধর্মের বাইরে গিয়ে কথা বলা নয়। সেকুলারিজম মানেই তো মধ্যপন্থা, যে আপনি মনে করছেন সমস্ত ধর্মকে আপনি সমানভাবে দেখবেন এবং ধর্মের ভিত্তিতে কেউ সুবিধাও পাবে না, কেউ অসুবিধার মধ্যে পড়বে না। কাজেই তাদের কথার মধ্যে কিন্তু এবং কাজের মধ্যে কিন্তু অনেক ধরনের সাংঘর্ষিক জায়গা ছিল। এবং আপনি যখন আওয়ামী লীগের কথা বলবেন তাদের একটি নির্দিষ্ট গোল, একটি উদ্দেশ্য থাকে। আপনি যখন বিএনপির কথা বলবেন, আপনি যখন জামায়াত ইসলামীর কথা বলবেন, প্রত্যেকটা দলেরই কিন্তু আপনি জানেন যে এই আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। আপনার কি সত্যি মনে আওয়ামী লীগের একটা নির্দিষ্ট গোল ছিল? আওয়ামী লীগ মুখে গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলেছে, কিন্তু দুনিয়ার মৌলবাদী সংস্থার সাথে তাদের মতামত ছিল। এবং আপনার মনে থাকবে যে পাঠ্যপুস্তকে 52টি পরিবর্তন তারা করেছিল, যে একটি মানে সম্ভবত হেফাজতে ইসলামীর আপত্তির মুখে তারা বারবার বাংলাদেশের মানুষকে একদিকে সেকুলারিজম দেখাইছে, আরেকদিকে ইসলামী মৌলবাদ দেখাইছে, আরেকদিকে এই মৌলবাদগুলিকে উস্কে দেওয়ার জন্য সব রকম কাজ করছে। সেটাকে কি আপনি একটা কন্ডিশন এটা বলবেন কিনা? এক। দুই হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, আপনি এটা নিয়ে কাজ করেন, সেই জন্য আপনি নিশ্চয়ই বেশি করেই খেয়াল করেন বাংলাদেশে কিন্তু সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার মানে যেটা ডিকশনারি মিনিং, সেটা কিন্তু আসলে না। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে যে ধর্ম করতেছে তাকে আলাদা করে আদার করে রাখা। ওইটাও আপনি একটু অ্যাড্রেস করবেন কিনা? রাইট, রাইট। এখন দেখেন, আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা দলের একটা ফর্মাল একটা গোল বা উদ্দেশ্য, একটা তাদের কথা থাকে যে এই দলের কথা কোনটি, এই দলের কথা কোনটি। নির্বাচনী ইশতেহারে কিন্তু আমরা দেখি, আচ্ছা বিএনপি এবার কি বলছে, জামায়াত ইসলামী কি বলছে, বা আমরা দেখবো এনসিপি কি বলছে। এখন আপনি সেগুলো কিভাবে কতখানি বাস্তবায়ন করবেন, ভোটের রাজনীতির পরে আপনি রাজনৈতিক কি কৌশল অবলম্বন করবেন, সেটা তো ভিন্ন আলাপ। কিন্তু আমি বলতে চাইছি, একটি নতুন দল হিসেবে তারা যখন আসছে, একটি যোগ্য বিকল্প হিসেবে নিজেদেরকে সামনে দাঁড় করানোর চেষ্টা করছিলেন। যে বংশগত যে রাজনীতিগুলো আমাদের দেশে আছে বা ভারতীয় উপমহাদেশে আছে, সেগুলো বাইরে গিয়ে একদম সাধারণ পরিবার থেকে আসা যারা আন্দোলন করেছে তাদের নেতৃত্বে তারা যখন আসলো, প্রথমে কিন্তু প্রত্যেকে একটা আশাবাদী ছিলেন যে আচ্ছা তারা কি করবেন আমরা দেখি। কিন্তু আমরা দেখলাম যে তারা এখন পর্যন্ত তাদের গঠনতন্ত্র কি, তারা কোন বিষয়গুলোতে আসলে ফোকাস করতে চায়। এবং আরেকটি কথা কিন্তু বদরুদ্দিন ওমর বলেছেন যে এখন পর্যন্ত শ্রমিক কৃষকদের পক্ষেও তাদেরকে কথা বলতে দেখলাম না। দেখবেন তারা যখনই কোনো বিষয় নিয়ে আন্দোলন করছে, মাঠে নামছে, সেটা সাধারণত তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্যকে মাথায় রেখে, কিন্তু যখনই কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেগুলো নিয়ে তাদেরকে ততটা স্ট্রংলি কিন্তু আমরা আসলে মাঠে নামতে দেখি না। তো সেটাই আমি বলছি যে আপনি যখন বিকল্প হিসেবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করবেন, আপনাকে আসলে মানুষের পালসটা বুঝতে হবে যে মানুষ আসলে আগে কোন
বিষয়গুলো পায়নি রাজনৈতিক দল থেকে, এখন কোন বিষয়গুলো আপনি মানুষের কাছে দিতে চাইছেন, সেই জায়গাটাতে তাদের ক্লারিটির জায়গাতে একটা সমস্যা ছিল। আর দ্বিতীয়ত ধর্মের কথা যেটি বললেন আপনি, যে সেকুলারিজমের কথা, যে হ্যাঁ আমাদের দেশে আমরা ধর্ম নিরপেক্ষতা মানে ভাবি সে মানুষটি নাস্তিক, তিনি আসলে ধর্ম বিশ্বাস করেন না, বা এই ধরনের অনেক ধরনের কিছু ভুল ভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে। কিন্তু এটা কি আপনার মনে হয় না যে এই নতুন তরুণ দলটির একটি দায়িত্ব ছিল যে এই বিষয়গুলোকে আরো একটু ক্লারিফাই করা, এই বিষয়গুলো নিয়ে সামনে আসা, বা ধর্ম যে আসলে কাউকে সুবিধা দেয়া বা অসুবিধা দেওয়ার জায়গা না, এটা একটি একেবারে নিজস্ব একটি ব্যাপার, সেই জায়গাটা তো আসলে আমাদের ক্লারিফাই করতে হবে। আমার কাছে মনে হয় যে আপনি শুধু এই ব্যাপারটাতে একটু এইটা দেখবেন কিনা, যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে যেভাবে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি যেভাবে ব্যবহার করছে, যাদের নামের সাথে আসলে ইসলাম নাই, তারা যেভাবে ব্যবহার করছে, তারপরে আইসা নতুন একটা রাজনৈতিক দলের জন্য মানে একটা ধর্মরে আলাদাভাবে ব্যবহার না করে একটা প্ল্যাটফর্ম দেওয়া, একটা প্ল্যাটফর্মে কাজ করা, এটা কিন্তু আসলে খুবই জটিল। এবং তারা কিন্তু কোনোভাবেই, আপনারা যারা গবেষক আছেন, শিক্ষক আছেন, প্রাবন্ধিক আছেন, তাদের সহায়তা আসলে পায় নাই যে কিভাবে হইলে একটা মানুষকে আরেকটা জায়গা থেকে আদার করতে হবে না। আমরা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে দেখছি যে সে শুধু একটা দল করে, আদর্শ করে, একটা মুসলমানের একটা দল করে ধরা যাক, তাকে আমরা একটা কর্নার করে রাখবো, কারণ তার কথা আমরা এখন শুনবোই না। ওই যখন একটা পরিস্থিতি তৈরি হয়, তখন ওদের আর এর চেয়ে বেটার কি করা ছিল, এবং ওদের তো সময় তো শেষ হয়ে যায় না, 6 মাস 8 মাস হয়েছে দলটা হয়েছে। রাইট রাইট কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের সামনে তো নির্বাচন, জাতীয় নির্বাচন, এবং এনসিপি তো মনে করছে যে তারা এই জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সেই কারণেই তো তারা তড়িঘড়ি করে একটা রাজনৈতিক দল তৈরি করলো। এতটা তাড়াহুড়া করে তাদের রাজনৈতিক দল তৈরি না করে নিজেদেরকে আরো গ্রুমিং করে, এবং এই যে আপনি মাত্রই বললেন যে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলে তাদের গঠনতন্ত্র কি হবে, তাদের মূল জায়গায় কারা কারা থাকবেন, সেটা তারা সময় নিয়ে তারা করতে পারতেন। যেহেতু তারা এতটা দ্রুততার সাথে করেছেন, আমি ধরেই নিচ্ছি যে তারা আগামী নির্বাচনকে টার্গেট করেই তারা এই নতুন দলটি তৈরি করেছেন। এখন আপনি যদি বলছেন যে বাংলাদেশে যে ধর্মকে প্রত্যেকটি রাজনৈতিক দলই বিভিন্নভাবে ব্যবহার করেছে, সেটি একটি নতুন রাজনৈতিক দলের পক্ষে আসলে সেটির বাইরে গিয়ে চিন্তা করা জটিল। কিন্তু তাহলে আপনি আমাকে বলেন, আমি তাহলে পুরনো দোকান থেকে দ্রব্য না কিনে নতুন দোকানে কেন যাব? ওকে, তাকে তো নতুন কিছু আমাকে অফার করতে হবে, সেই জায়গাটি তো আমাদেরকে দিতে হবে। আপনি এখন পর্যন্ত তাদের কাছে নতুন কিছু পাচ্ছেন না, আমরা আবার আপনার কাছে আসবো। কিন্তু আপনি অধ্যাপক সোয়াইনকে উল্লেখ করে যে 3টা বিষয় বলছেন, সেইটা আমার কাছে নতুন মনে হচ্ছে, কারণ আপনি বলতেছেন যে তাদের মধ্যে শক্তিশালী আদর্শের অভাব রয়েছে, অর্থাৎ তারা কোনো আওয়ামী লীগ বা বিএনপির মতো বা জামাতে ইসলামের মতো কোনো একটা খুঁটি গাইরা ধরে তারা বসে থাকে নাই। নিবেদিত প্রাণ তৃণমূল সমর্থকদের অনুপস্থিতি রয়েছে। বাংলাদেশের তৃণমূল সমর্থকদের রাজনীতি আসলেই অনেক কঠিন হয়েছে। এইটা যদি একটা বড় ধরনের ভূমিকম্প না হয়, এটা হবে, এবং তাৎক্ষণিক সংকট কেটে যাওয়ার পর একইভাবে জনসাধারণের উৎসাহ ধরে রাখার চ্যালেঞ্জ। আমি ব্যাপারটা আপনার কাছে মানে থেকে যাওয়ার আগে আমি এটা বলে রাখি যে এটা তো আসলে অপিনিয়ন লিডার, আপনারা যারা আছেন তারা এটাকে কিভাবে ব্যবহার করতেছেন সেটার উপর আসলে এটা ডিপেন্ড করে। আমি আসছি আবার আপনার কাছে অন্য প্রশ্ন নিয়ে, তার আগে জনাব ফয়েজ আহমেদকে জিজ্ঞেস করতে চাই। ফয়েজ আহমেদ, এই বিষয়টা একটু নতুন, আগের বছর যেটা হয়নি, অন্য কোনো বিদেশ সফরেও যেটা দেখা যায়নি, কিন্তু মানে অনেকেই বলছেন এবারই প্রথম দেখা যাচ্ছে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সফর সঙ্গে হচ্ছেন 3টি দলের 4 জন নেতা। এর মধ্যে বিএনপির 2 জন, জামায়াত ও এনসিপির 1 জন করে নেতা, মানে নির্দলীয় সরকার প্রধান বা অন্তর্বর্তী সরকারের প্রধান। 3টা রাজনৈতিক দলের 4 জন নেতাকে নিয়ে কেন সফর করতেছেন? কেন একটা রাজনৈতিক দলের 2 জন নেতা থাকছে? জামায়াত বা এনসিপি বা বিএনপি আসলে কোন ক্রাইটেরিয়া নেবে, কোন ক্যাটাগরিতে তারা ইনক্লুডেড হইলেন? মানে বিএনপি 2 জনই বা কেন, ওরা 3 জনই বা কেন? মানে আপনার প্রশ্ন পরিষ্কার। এইটা মানে 2 জন করা বা ওরা 1 জন কেন, এইটা খুব গুরুত্বপূর্ণ ওই অর্থে নয়। আমরা দলগুলোর পার্টিসিপেশনটা নিশ্চিত করার চেষ্টা করেছি, এবং বিএনপি হয়তো মনে করেছে যে জনাব তারেক রহমান যে অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন ওনাকে সেখানে নমিনেট করেছেন, যেহেতু পররাষ্ট্র বিষয়ক কার্যক্রম এখানে থাকবে সেই বিবেচনায়। কিন্তু মূল কথা হচ্ছে যে সরকারের দিক থেকে কেন এই রাজনৈতিক দলগুলির প্রতিনিধিকে এই সফরে অন্তর্ভুক্ত করা হলো সেটা, তাই তো? না, এই 3টা দলটাও একটু বললেন, মানে কেন বিএনপি, কেন এনসিপি, কেন জামায়াত ইসলামী? জি বলবো। তো সরকারের দিক থেকে মনে করা হচ্ছে যে এই যে জাতিসংঘের যে অধিবেশনে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, এইটা অলমোস্ট এই সরকারের শেষ দিকে এসে একটা বড় কর্মসূচি,
এই এই জাতিসংঘের এই যে সাধারণ অধিবেশন, এই অধিবেশনে যে সমস্ত বিষয় আলোচিত হবে বা যে সমস্ত বিষয়, আপনি জানেন যে শুধু অধিবেশন নয়, এর সাইডলাইনেও প্রচুরগুলি মিটিং থাকে, বাইলেটারালস থাকে, অনেক কিছু সেই জায়গায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে আমাদের, রোহিঙ্গা বিষয়ক একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেখানে অনুষ্ঠিত হবে। এই টোটাল বিষয়টা কিন্তু কন্টিনিউশনের একটা ব্যাপার আছে, যে আগামীতে বাংলাদেশ রাষ্ট্রের যারা দায়িত্বভার গ্রহণ করবেন সেই রাজনৈতিক নেতৃত্ব যেন এই বিষয়গুলির কন্টিনিউশনটা ধরে রাখতে পারেন, সেইটার দিক, সেই বিবেচনায় এটা সরকারের একটা অভিপ্রায় যে রাজনৈতিক দলগুলির প্রতিনিধি যদি এই আলোচনাগুলিতে প্রত্যক্ষভাবে থাকেন তাহলে ভবিষ্যতে তাদের এই কাজগুলি সহজ হতে পারে। বাংলাদেশের যেই অমীমাংসিত বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলি রয়েছে সেগুলি মীমাংসার ক্ষেত্রে বা সলিউশনের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের জন্য সেটা সহজ হবে। আপনি যদি খেয়াল করে দেখবেন যে রোহিঙ্গা ইস্যুটা হচ্ছে যে আপনার 2017 সালের পর থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সময়ে কখনোই বাংলাদেশে এত বড় একটা জাতীয় সংকট বা এত বড় গুরুত্বপূর্ণ একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংকট, সেটাকে মোকাবেলার ক্ষেত্রে কখনোই বাংলাদেশে অপরাপর রাজনৈতিক নেতৃত্বকে কোনোভাবে সম্পৃক্ত করা হয়নি। সাম্প্রতিক সময়ে আপনি যদি গত কয়েক সপ্তাহ আগে দেখেন যে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে একটি বড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেটিও আন্তর্জাতিক সম্মেলন ছিল। বিদেশ থেকে বিভিন্ন প্রতিনিধিরা এসেছেন, আমার বাংলাদেশে থাকা বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা, অ্যাম্বাসেডররা অংশ নিয়েছেন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা প্রথমবারের মতো নিজেদের কথাগুলি নিজেরা সেখানে বলেছেন। সেখানেও কিন্তু সরকার অনেকগুলি রাজনৈতিক দলের নেতৃত্বকে সেখানে সম্পৃক্ত করেছে, রাজনৈতিক দলের নেতৃত্বকে সরাসরি প্রত্যক্ষভাবে রোহিঙ্গা ক্রাইসিসের সঙ্গে পরিচয় করে দিয়েছে। আমি অন্য কথা যাওয়ার আগে একটু রোহিঙ্গাটা জিজ্ঞেস বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজের দেশে গিয়ে করবেন, এই ব্যাপারটি কি ওই রাইট ট্র্যাকে আছে? মানে আগামী ঈদ আসতে হয়তো 3-4 মাস 5-6 মাস। আপনি যদি খেয়াল করেন দেখবেন খালিদ ভাই, আপনি রোহিঙ্গা ইস্যুটা গ্লোবাল যেই এজেন্ডার ক্যালেন্ডার সেখান থেকে আসলে হারিয়ে গিয়েছিল। অনেকগুলি আর ইউক্রেন ওয়ার সহ নানান গ্লোবাল গুরুত্বপূর্ণ ইস্যু এসে রোহিঙ্গা ইস্যুটা আমাদের বিশ্ব নেতৃত্বের যে আলোচনা, আমাদের যে ডোনার এজেন্সিস, ডোনার কান্ট্রিজ, তাদের এজেন্ডা থেকে হারিয়ে গিয়েছিল। প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকেই উনি চেষ্টা করেছেন যে এই ইস্যুটা যেন হারিয়ে না যায়, এটার যেন একটা সলিউশনের দিকে আমরা যেতে পারি। মানুষের মুখে ঠোঁটে থাকুক, এই তো। মানুষের নয়, মূলত যারা আমাদের এখানে ফান্ডিং করে, দেখুন এদেরকে পরিচালনার জন্য বিপুল অর্থের ব্যাপার রয়েছে। এখানে তাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক বিভিন্ন প্লেয়ারের এখানে বড় বড় আমার মনে হয় আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা আলাদা কথা বলতে পারি। আমার বিবেচনায় রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার আওয়ামী লীগ সরকারের থেকে এক চুলো আগায় নাই, কিন্তু এটা পাবলিসিটির জায়গা থেকে অনেক বেশি ব্যবহার করা হইতেছে। যাই হোক, এটা নিয়ে আমরা আলাদা করে কথা বলতে পারবো। আপনি এখন বলেন যে ঠিক আছে, এই রোহিঙ্গা ইস্যুটারেও যদি অ্যাড্রেস করতে আন্তর্জাতিকভাবে বিএনপি, এনসিপি এবং জামাতে ইসলামী, যেহেতু সরকার কি মনে করছে এই 3 দলই আসলে পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় আসবে, 3 দলের কেউই? খালিদ ভাই, এখানে আপনি যে জায়গাটা শেষ করতে চাচ্ছেন, আপনি একটা অপিনিয়ন দিয়ে শেষ করার ফলে আমি যদি সেটাতে একটা রেসপন্স না করি তাহলে আমার প্রতি আপনার দিক থেকে একটু জুলুম হয়ে যাবে। ছোট্ট একটা রেসপন্স করি। ডেফিনেটলি আপনি যেটা বলছেন আওয়ামী লীগের থেকে এক চুলো আগায়নি। আমি আপনাকে আমি একজন রিপোর্টার হিসেবে যখন ছিলাম, আমি দীর্ঘদিন রোহিঙ্গা ইস্যুটা কভার করেছি নানান ফর্মে। আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগ রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে কোনোভাবে এগোতেই চায়নি। এই সরকার রোহিঙ্গা ইস্যুটি নিয়ে অত্যন্ত সিরিয়াস। এই সরকার রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে এত ইনভলভমেন্ট তৈরি করেছে, সেখানে ফুড এইডের জায়গাটা বাড়ানোর বিষয়ে চেষ্টা করেছে, কিছুটা বাড়ানোর সক্ষম হয়েছে। এখানে আরো রোহিঙ্গা এসেছে, সেই জায়গাগুলিতে কাজ করা, তাদেরকে গ্লোবাল কমিউনিটিকে সেখানে এঙ্গেজ করা এবং প্রত্যাবর্তনের বিষয় নিয়ে প্রথমবারের মতো মিয়ানমারের কাছ থেকে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি আদায় করার বিষয়টা, এগুলিকে যদি আপনি বলেন এক চুলো আগায়নি, তাহলে আপনার সঙ্গে এটাকে আগানো যদি না বলা হয়। ঠিক আছে, না আপনি প্রত্যেকটা জিনিসই মানে আপনি যেহেতু ওই পারে আসেন, আমি এটা নিয়ে আসলে তর্ক করবো না, মানে আপনি ট্রুথ বেটার করে বলতেছেন আর কি। আচ্ছা, আমি শুধু আপনাকে এইটুক বলি যে আমি এইটাকে আগাইতে চাই নাই, আর আমি আগাইতে চেষ্টা করতেছি, মানে আগানো না। কিন্তু আমি মেসির মতো খেলতে চাই, মানে এই যে আমি মেসির মতো খেলতে পারবো, ব্যাপারটা এরকম না। আমি বলতেছি হচ্ছে যে ফ্যাক্ট রিমেন্স, রোহিঙ্গাদের অবস্থা যেরকম ছিল, আমি আপনাকে আবার বলতেছি রোহিঙ্গাদের অবস্থা যেরকম ছিল, আপনি আমার ডেটা দেখান বা আপনার সাথে নিশ্চয়ই আমার আরো কথা হবে, এক চুলো
তাদের অবস্থার পরিবর্তন হয় নাই। আপনারা মুখে বড় বড় কথা বলছেন, সামনে অ্যাক্সেস থাকে, আপনি যদি আপনার সামনে অ্যাক্সেস থাকে, আমি যদি আপনাকে একটা কুইক সার্চ দিতে বলি, আপনি দেখুন তো সর্বশেষ রোহিঙ্গা ক্যাম্পে খুনাখুনির ঘটনা কবে ঘটেছে। ও আচ্ছা, খুনাখুনি জাস্ট এতটুকু বললাম যে ক্যাম্পে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করা সক্ষম হয়েছে, ক্যাম্পে এতগুলি গ্রুপকে একত্রিত করে তাদেরকে এই জায়গায় নিয়ে আসা সক্ষম হয়েছে যে আপনারা খুনাখুনি থামাইছেন, নিজেদের মানে আমি আপনাকে একটা, আপনি যে বললেন যে অ্যাকচুয়ালি কিছু এগোয়নি বা কিছুই হয়নি, সেখানে আছে সেই জায়গায় আমি বলি ফয়েজ, আমি বলি আপনারা যে বার্মা সরকারের সঙ্গেও কথা বলতেছেন, ওই রেবেল আর্মিটার সঙ্গেও কথা বলতেছেন, এইটা করে আপনারা একটা টাইম বম ওইখানে করতেছেন। দুইটা মারামারি লাগা প্রতিপক্ষের সঙ্গে আপনারা একই সঙ্গে কথা বলতেছেন এবং সেটা প্রকাশ্যে বলতেছেন যে আপনারা রেবেলদের সঙ্গে কথা বলতেছেন, সরকারের সঙ্গে কথা বলতেছেন। যাই হোক, আমি আজকে আমার এটা বিষয় না, আপনার সাথে এটা নিয়ে আমার কথা হবে, এটা নিয়ে নিশ্চয়ই আমারও এই অল্প বিস্তর একটু আমি খেয়াল করি এখানে কি হচ্ছে, সেটা নিশ্চয়ই আপনার সাথে। আমি এটা শুধু জানতে চাই যে আপনারা রোহিঙ্গা বিষয়টি আন্তর্জাতিকভাবে যখন এটাকে সামনে নিয়ে আসবেন, তখন বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলামীকে যে আপনারা চুজ করলেন, আপনারা মনে করেন কিনা যে পরবর্তী সরকার এই তিনটি দলের মধ্যে থেকেই আসলে গঠিত হবে? দেখুন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলি নানানভাবে নেতৃত্ব দিচ্ছে, নানানভাবে আলোচনায় আসছে। ধরুন এনসিপিকে নিয়েই সর্বোচ্চ বেশি আলোচনা আপনার মধ্যে এখানে হতে পারে, আমি ধরে নেই যে বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারে, এর একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জামাত তার রাজনীতিতে তার নানানভাবে ইনফ্লুয়েন্স তৈরি করতে সক্ষম হয়েছে, তার সক্ষমতা নানান ক্ষেত্রে দেখিয়েছে, সেই জন্য জামাত আলোচিত। বা রাজনৈতিক বিবেচনায় যদি আপনি দেখেন, তাহলে বিএনপির পরে এখানে বড় দল হিসেবে জামাতকে বিবেচনা করা হয়। আরেকটা হচ্ছে যেটা নিয়ে আপত্তি বা যেটা নিয়ে কথা হতে পারে আপনার, সেটা হচ্ছে ওয়াই এনসিপি, তাই তো? তো এনসিপির বিষয়টা হচ্ছে, দেখুন এনসিপি রাজনীতিতে নিজেদেরকে কতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। আমার কিন্তু ওয়াই তিনটার ক্ষেত্রে ফয়েজ, আমার ওয়াই তিনটার ক্ষেত্রে, খালি এনসিপির ক্ষেত্রে না, খালি এনসিপির ক্ষেত্রে না। তো লম্বা ডিবেট হতে পারে, কিন্তু আমি আপনাকে যদি বলি যে আজকে এখন পর্যন্ত আপনার এই আলোচনায় যে কমিউনিটি আলোচনা হয়েছে, সেই কমিউনিটিতে কতটুকু জুড়ে এনসিপি ছিল সেটা আপনি একবার চিন্তা করেন। আমার তো পুরো জীবন জুড়ে এনসিপিকে নানানভাবে চিন্তা করতে হচ্ছে, এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই রাজনৈতিক দল গড়ে উঠেছে, সরাসরি আমি বলছি না যে অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেকের রাজনৈতিক দল এনসিপি, অভ্যুত্থানে অংশ নেওয়া যারা নেতৃত্ব দেয় অংশ, তাদের একটা বড় অংশ নিয়েই এনসিপি গড়ে উঠেছে। তারা একটি নতুন রাজনৈতিক দল। তারাও আমাদের যদি সরকারের যদি ক্যাপাসিটির মধ্যে থাকতো, হয়তো সব রাজনৈতিক দলকে ইনক্লুড করার চেষ্টা করা যেত, কিন্তু মনে করা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলিকে ইনক্লুড করার মধ্য দিয়ে অপরাপর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এক ধরনের মোটামুটি নিশ্চিত করা সম্ভব হয়। সেই বিবেচনা থেকে এই তিনটি দলকে ইনভাইট করা বা অন্তর্ভুক্ত করা। ওকে, আমি জনাব ফয়েজ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু অধ্যাপক উম্মে ওয়ারা আপনার কাছে আসতে চাই। আমি একটা বিষয় কিন্তু এখন পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিতে আসলে জুলাই আন্দোলনের পরে আমরা একটা নতুন বাকবদল অবশ্যই দেখতে পাচ্ছি, যেখানে রাজনীতিতে, যদি আমি একদম খুব ভদ্র ভাষায় বলি, এটা একটা ভবিষ্যৎমুখী রাজনীতির দিকে যাচ্ছে। কিন্তু সেই ভবিষ্যৎমুখী রাজনীতি অতীতের কোন পাটাতরে দাঁড়িয়ে থাকবে সেটা নিয়ে কনফিউশন দেখা যাচ্ছে। আপনার কথার সাথে আমি কিছুটা একমত, কিন্তু আপনি কি মনে করেন যে এই যে একটা দীর্ঘ সময়, আমি যদি বলি যে উমুক রাজাকার, তুমুক ইসলাম বিরোধী, তুমুক ইসলামপন্থী, তার চেহারা এরকম, এইটার বাইরে এসে যে একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, কেউ কেউ বলছেন এতে করে আসলে রাজনৈতিক অপরাধ প্রবণতাকেও আসলে উস্কে দেওয়া হচ্ছে। আপনি এইটাকে আসলে কিভাবে দেখেন একজন অপরাধ বিশেষজ্ঞ হিসেবে? আমি বুঝি নাই রাজনৈতিক অপরাধ প্রবণতা হিসেবে, মানে এখন তো এটা একটা দখলদারত্বের ব্যাপারটা চলে আসছে। মানে আমি তো এখন সত্ত্বাধিকারের সংঘাতটায় আমি এখন নিজেকে বিবৃত করতেছি, এবং আমার কোনো একটা সেট রুল নাই। মানে আমি এই জুলাইয়ের আন্দোলন পর্যন্ত, আগে পর্যন্ত জানতাম যে আমি জামায়াত করি সুতরাং আওয়ামী লীগ আমার শত্রু, বা আমি আওয়ামী লীগ করি বিএনপি আমার শত্রু, বিএনপি করি জামায়াত আমার শত্রু। ওরকমভাবে এইটার আর কোনো বাইনারি এরকম শত্রু মিত্র নাই। আজকে যে আমার শত্রু, কালকে তাকে আমরা মিত্র দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামায়াতের সাথে অনেক বন্ধুত্ব হলো। এই ডাকসু ইলেকশনে এনসিপি কিন্তু তার ছাত্রদল দিয়ে, তার ছাত্র সংগঠন দিয়ে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন কর্তৃক। সো এই যে একটা ভলাটাইল জায়গা, এবং এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ, বিশেষ করে নারী, সংখ্যালঘু, মাজার, এগুলির প্রতি এই অপরাধগুলি আসতেছে, দখল করার জন্য যে একটা অপরাধ প্রবণতা, এমনকি চাঁদাবাজি দুর্নীতিতেও যুক্ত হওয়াটা আসতেছে। এইটা আপনি আসলে কিভাবে দেখেন, বা এটার কি করার? ধন্যবাদ।
জি জি, বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে নির্বাচনের ঠিক আগে, তো এখন আসলে একজন আরেকজনের পক্ষে কথা বলবে, আবার পরের দিনই সে নির্বাচন তার বিপক্ষে কথা বলবে। একটা কথা বলে না যে রাজনীতি আসলে শেষ কথা বলে কিছু নাই, এবং আরেকটা শব্দ ব্যবহার করা হয় প্রেসার ট্যাকটিক্স। আপনি বিভিন্ন প্রেসার দিবেন, দিয়ে আপনি একটু নিজেদের মধ্যে একটু জোট করবেন, কার সাথে করবেন কার সাথে করবেন না, এগুলো আসলে এই গরম গরম কথাবার্তাগুলো আসলে সেই ট্যাকটিক্স এর একটা অংশ। সেটাকে আমি খুব একটা সিরিয়াসলি নেই না। এটা আমার মনে হয় নির্বাচন আগে বাংলাদেশের এটা একটা কালচার যে এই ধরনের ঘটনা ঘটে থাকে। যে জায়গাটিতে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের দখলদারিত্বের আহ, আহ, যে অর্থ কেলেঙ্কারি হতে পারে বা চাঁদাবাজি হতে পারে, সেই জায়গাটা আসলে আমার মনে হয় যে দীর্ঘ সময় যেহেতু আওয়ামী লীগ ছিল, অন্যান্য দলের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা তারা তো আসলে নিষ্পেষিত হয়েছে, তারা আসলে আহ ক্ষমতার এই দিকে আসতে পারেননি। কাজে অনেকদিন পরে আপনি যখন অনেকক্ষণ না খেয়ে থাকবেন, তারপর আপনি আপনার সামনে যখন খাবার দিবে, আপনি কিন্তু একটু বেশি খেয়ে ফেলবেন বা আমি কিন্তু একটু বেশি খেয়ে ফেলবো। খাওয়ার পরে কিন্তু গিয়ে হজমটা হবে, কিন্তু খাওয়ার সময়ে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। তো এখন আসলে জুলাই আন্দোলনের পর থেকে দেখবেন যে অনেকের মধ্যেই সেই যে অনেকদিন ধরে তারা চাঁদাবাজি করতে পারছিল না, ক্ষমতার মধ্যে আসতে পারছিল না, ক্ষমতার বলয়টা ব্যবহার করতে পারছিল না, সেজন্য তাদের মধ্যে একটা, অনেকের মধ্যে দেখা গেছে যে এই ধরনের একটা দখলদারিত্বের একটা বিষয় রয়ে গেছে। আর তৃতীয়ত যেটি বলছেন যে নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতা, মানুষকে ধরে মেরে ফেলা, নদীতে লাশ পড়ে থাকা, এটা তো আমি একেবারেই বলবো যেটা সরকারের ব্যর্থতাই হবে। কারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তার রাজনৈতিক দলগুলোর না, সেটা একনিষ্ঠ দায়িত্ব হচ্ছে সরকারের। কাজে সরকার এখানে বলতে পারে যে পুলিশ এখনো গুছিয়ে ওঠেনি বা দেশের একটি ক্রান্তিকালীন সময়ে যাচ্ছে, যেটাই হোক 1 বছর কিন্তু চলে গিয়েছে, কিন্তু এখনো যদি আপনি জরিপগুলো দেখেন, পরিসংখ্যানগুলো দেখেন, আপনি দেখবেন যে নারী ও শিশুর প্রতি সহিংসতা, মাজার ভাঙা, আজকেও কোথায় দেখলাম যে আমার জায়গাটির কথা মনে নেই, মাইকে বলে তারপরে 4টি না 5টি মাজার ভাঙা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক মাজার ভাঙা হয়েছে। এখন পর্যন্ত অনেক ধরনের ঘটনা ঘটেছে, তৌহিদি জনতা, মব, সন্ত্রাস, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। এটা তো আসলে সরকারের ব্যর্থতা, এটা নিতে হবে, কিচ্ছু করার নেই। আমি যদি সরকারে থাকতাম তাহলে আমাকেও এই কথাটি শুনতে হতো। আমি যখন এখন এদিকে আছি, আমাকে আসলে সেই সত্যিটাই বলতে হবে যে এগুলো আসলে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব একেবারেই সরকারের। এটা যদি বেড়ে যায় এই অপরাধগুলো, সেটা আমাকে বলতে হবে সেটা সরকার ঠিকভাবে সেটিকে আসলে মেনটেন করতে পারেনি। ওকে, এখন আমি একটু প্রেস সেকশনের ব্যাপারটার মধ্যে আসি। আমরা কিন্তু অঙ্ক করে বুঝতে পারি দেশে যখন এরকম খারাপ অবস্থা হবে তখন প্রেস সচিব বলছেন যে এমন কেউ যে মাজার হামলার ঘটনাটাতেও বা অন্য কোনো নাশকতার ঘটনাটাতেও, যেমন লন্ডনের ঘটনাতেও প্রেস সচিব বা প্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগ যারা ঘনিষ্ঠ আছেন তারা করতেছেন। আমাদেরও তো এটা মনে হয় যে এতে করে তো আসলে আওয়ামী লীগেরই লাভ হইতেছে। আপনিও এরকম মনে করেন না যে এই কাজগুলিতে যেহেতু আওয়ামী লীগ বেনিফিটেড হইতেছে, অপরাধ বিজ্ঞানের সেই থিওরিতে যে মোটিভ যার অপরাধ তার, তো সেই মোটিভটা তো আওয়ামী লীগেরই, তাই না? আর কার হবে? মানে সরকারের বা বিএনপির কারোই তো কোনো লাভ নাই। না, আপনি একটু আগে যেটা বললেন না যে বাইনারির ওই রাজনীতিটা এখনো আছে কিনা, আসলে আছে। কিন্তু যেমন আপনার সাথেই গত সপ্তাহে দেখলাম যে ডক্টর জাহিদুর রহমানকে নিয়ে উনি ইসলাম নিয়ে কিছু কথা বলছেন, এরপরে দেখলাম ওনাকে নিয়ে অনেক ধরনের মেম হচ্ছে, অনেক ধরনের ভিডিও হচ্ছে, নাস্তিক, এগুলো হচ্ছে। এগুলো এই ট্যাগ দেওয়ার রাজনীতি থেকে আসলে কিন্তু আমরা বের হয়ে আসি নাই। আর দ্বিতীয় যে কথা আপনি যদি বলছেন যে আওয়ামী লীগের লাভ হবে, আওয়ামী লীগ তো এখন আসলে ফরমালি দেশে নাই। তারপরে আপনি যদি মনে করেন তারা নির্বাচন যেন না হয় বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, যে কোনো বিরোধী দলই তো আসলে সেটি চেষ্টা করে। যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখন কি বিরোধী দল চেষ্টা করেনি অরাজকতা তৈরি করার, বিশৃঙ্খলা তৈরি করার? এটা তো একটা নর্মাল ট্যাকটিক্স। কাজে এখানে কে লাভ হবে কার ক্ষতি হবে সেটি না দেখে আমি দেখবো যে সরকার আসলে এটিকে কতখানি নিয়ন্ত্রণ করতে পারছে। সরকার যদি সেটিকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেক্ষেত্রে আসলে এর উপরে তার উপরে দোষ দিয়ে আসলে সেটা আসলে খুব একটা কার্যকরী ভূমিকা পালন করবে না। আমি যদি ধরেও নেই আওয়ামী লীগ করছে, তার তাহলে কি হবে? তাহলে তো তার মানে তো এই না যিনি খুন হচ্ছেন, যিনি ধর্ষণ যাকে করা হচ্ছে, সেক্ষেত্রে তো আসলে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে না চিত্রটি। এই ক্ষেত্রে সরকারের একটু দুর্বলতা রয়েছে কিনা সেটি নিয়ে নিশ্চয়ই প্রেস, আমাদের যে সহকারী প্রেস সচিব, সিনিয়র সহকারী প্রেস সচিব রয়েছেন তার কাছ থেকে আমরা শুনবো। তার আগে আমরা একটু দেখি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলাকালে জুলাই সনদের বাস্তবায়ন দাবিতে আমরা দর্শকদের জানতে চেয়েছিলাম জামায়াতের নেতৃত্বে আন্দোলন স্ববিরোধিতা, এরকম একটি কথা বলেছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে এই বক্তব্যকে সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 28% দর্শক এটাকে সঠিক মনে করছেন, শতকরা সঠিক না মনে করছেন শতকরা 72% দর্শক। জনাব ফয়েজ আহমেদ, আমরা মানে
আমি জানি যে প্রেস সেকশনে কাজ করা আসলে নিশ্চয়ই খুব কঠিন। যেমন ধরেন আজকে যে কথাটি আলোচিত হচ্ছে, আমি জানি যে আপনি কিন অবজারভার, শুধু এখন সরকারি কাজ করছেন বলে তাই না, আপনি এগুলি খেয়াল করেন, আপনি এগুলি জমিয়ে রাখেন, এক ধরনের গ্রন্থনা করেন, এবং আপনার কাজ আমি আসলে খুবই পছন্দও করি। তো এই যে মন্ত্রীপাড়ায় নাসিরুদ্দিন পাটোয়ারির গোপন মিশন অপারেশন ছাগল, মানে আসিফ নজরুলের ছাগল চুরি করে জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি এবং জনাব রিফাত রশিদ মানে খেয়ে ফেলছেন না নিয়ে গেছেন না মজা করছেন বুঝি নাই। আমি এইটা বুঝছি জনাব রিফাত রশিদ এনসিপির আরেকজন নেতা, তিনি এটাকে খুব ডিনায়ও করেন, তিনি বলছেন যে হ্যাঁ আমরা এটা করছি, আমরা এটা মজা করে এটা করছি। এইটা আসলে মানে প্রেস, আপনি আমাদের যদি একটু একাডেমিকভাবে একটু বলতেন যে প্রেস সেকশনে এইসব জিনিস আপনারা কীভাবে ডিল করেন, মানে একজন উপদেষ্টা যারা আমরা খালিদ ভাই আপনার জন্য বলি, এটা আমরা ডিল করি না, মানে এটা আমরা জাস্ট শুনলাম, বা আপনি যেরকম একটা খবরে দেখলাম, এর থেকে বেশি প্রেস সেকশনের এখানে কোনো দায়িত্ব আছে বলে আমরা মনে করি না। সো এইটা নিয়ে আমাদের ডিল করার কিছু নেই। তো এতটুকু বলতে পারি, প্রেস সেকশনের কেউ কোথাও দাওয়াত পায়নি। হ্যাঁ, সো এইটা নিয়ে এর চেয়ে বেশি খুব সিরিয়াস কমেন্ট করার মতো ঘটনা এটা আমার কাছে না আসলে। আচ্ছা, আমি কতটা সত্য কতটা মিথ্যা কতটা সিরিয়াস এটা বোঝা খুব মুশকিল। আমি জানি না, আমি শুধু এটার মধ্যে যেহেতু বাংলা আউটলুকের রিপোর্টটার মধ্যে যে দুইজন সেই ছাগল জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি এবং জনাব রিফাত রশিদের একজনের কোটেশন আছে, সেই জন্য আমি এটাকে একটু, আমার প্রশ্নের একটা দ্বিতীয় ভাগ আছে। দ্বিতীয় ভাগটা হচ্ছে যে আমি কিন্তু আপনারা প্রেস সেকশন থেকে কি করেন, মানে এই প্রেস উইং কি করেন, সেইটার আমি একজন নিবিড় পাঠক দর্শক এরকম বলা যেতে পারে। তো আমার হিসাব মতো আমার হিসাবে কিছু ভুলচুক হইতে পারে যে আপনাদের 22 জনের মতো উপদেষ্টা রয়েছেন, 25 জন, আরও 3-4 জন 5 জন মানে উপদেষ্টাদের সহকারী বা প্রতিমন্ত্রী পর্যায়ের রয়েছেন। আমি ধরে নেই যে এদের মধ্যে সংখ্যাটা যদি 30 জন হয়, কোন উপদেষ্টার বা প্রধান উপদেষ্টা বাদে কোন ঘটনা বা কোন অফিস নিয়ে আপনারা কথা বলবেন সেটা কে ঠিক করে দেয় আসলে? এটা কি প্রধান উপদেষ্টা নিজে ঠিক করেন নাকি প্রেস সচিব ঠিক করেন, বা আপনারা কিভাবে ঠিক করেন, মানে এটার সায়েন্সটা কি? না দেখুন, প্রথম হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর, ওনার অধীনস্থ যে সমস্ত দপ্তর আছে সেগুলির যে কোনো প্রয়োজন, আমরা তো কোনো কিছু ডিসাইড করি না, আমরা হচ্ছে ডিসাইড হয়ে আছে এরকম জিনিসকে ডিসক্লোজ করি সরকার যেভাবে প্রয়োজন মনে করে। তো সেই জায়গা থেকে আমরা ওনার যতগুলি দপ্তর বা ওনার ডিরেক্টলি ওনার আন্ডারে যা আছে প্রত্যেকের কাজ যখনই যেটা চায় সেভাবে করি। কখনো কখনো কোনো অ্যাডভাইজার যদি ওনাদের কোনো ডিসক্লোজারের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করে আমরা সেটা করি। এটা আমাদের প্রতি রিকোয়েস্টটা আসার অন্যতম কারণ হচ্ছে, ধরুন খালিদ ভাই আপনি তো কালচারাল মিনিস্ট্রিকে এভাবে অবজার্ভ করেন না, সেও আপনার চোখে আসলে আসতে চায় কখনো কখনো আমাদের মাধ্যমে, যেহেতু আমাদেরকে অবজার্ভ করেন। ওই বিবেচনায় খুবই পাবলিক জিনিসপত্র যেগুলি মানুষের সামনে নিয়ে আসা প্রয়োজন মনে করে, যে কোনো অ্যাডভাইজার যদি মনে করেন যে আমাদের এই সহযোগিতাটুকু নিবেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে করি। এটা ঠিক করি হচ্ছে একটা ওয়ার্কিং রিলেশন তৈরি হয় না, কাজের একটা ইটসেলফ প্যাটার্ন তৈরি হয়ে যায়। আমরা কিন্তু উপদেষ্টাদের মধ্যে কাউকে দেখতেছি যারা আপনারা যাদের নিয়ে বেশি খবর করেন, কাউরে নিয়ে কম খবর করেন। আবার অনেক ক্ষেত্রে আমি দেখতে পাই, আমি একদম স্পেসিফিক উদাহরণ দিই ফয়েজ, আপনি বুঝবেন। মানে ভাই আপনি তো যেটা বলছেন তাতে উপদেষ্টারা আমাদেরকে পক্ষপাত মনে করবে, কেউ মনে করবে আমরা তাদের না, কারণ আপনারা পক্ষপাত করতেছেন তো অন্ততপক্ষে 12-13 জন উপদেষ্টা আপনাদের মানে আপনাদের লাইটেই নাই, 8-10 জন আছে। সেটা কেন আছে সেটাই আমি একটু বুঝতে চাইতেছি। ধরেন প্রায় একই ধরনের কাজ করতেছেন, আমরা উপদেষ্টাদের প্রায় একই ধরনের কাজ করতেছেন, কাউকে তো আমরা নিজেরা লাইটে নিয়ে আসা বা লাইটে আনার ক্ষমতা তো আমাদের নেই। আমরা বরঞ্চ উপদেষ্টাদের কাজের মধ্য দিয়ে এই ডিসক্লোজারের ফলে আপনার লাইটে একটুখানি আমরা আসি। না ফয়েজ, এটা ঠিক কথা না, আমি আপনাকে বলি তাহলে আপনি বুঝবেন। যেমন ধরেন প্রায় একই রকম পররাষ্ট্র বিষয়ে, কূটনীতি বিষয়ে কাজ করেন জনাব খলিলুর রহমান এবং জনাব তৌহিদ হোসেন, একজন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। জনাব ফয়েজ আহমেদ, আপনি কি চলে গেলেন না আছেন? আপনাকে আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি, কারণ হচ্ছে যে একই রকম কাজ দুইজন যখন করেন পররাষ্ট্র বিষয়ক, একটু আবার সম্ভব, আমি প্রশ্নটা আবার করতেছি। ধরেন ফয়েজ, আমাদের দুইজন আছেন উপদেষ্টা, একজন জনাব খলিলুর রহমান, একজন জনাব তৌহিদ হোসেন, তারা দুইজন একই রকম কাজ করতেছেন।
ধরা যাক। এর মধ্যে আপনারা যে খলিলুর রহমান সাহেবকে নিয়ে রিপোর্ট করবেন বা তৌহিদ হোসেন সাহেবকে নিয়ে রিপোর্ট করবেন বা খলিলুর রহমান সাহেব নিয়ে করবেন না, এটা কি হয় ঠিক হয়? মানে এইটার ক্রাইটেরিয়নটা কি? ধরা যাক আপনারা মৎস্য উপদেষ্টারে বেশি গুরুত্ব দিবেন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাকে কম গুরুত্ব দিবেন, এটা কি সিম্পল? আপনি জি ওকে, খুব সিম্পল। শুনেন, আমি আপনাকে খুব ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে জনাব খলিলুর রহমান এবং জনাব তৌহিদ হোসেনের বিষয় যেটা আপনি নিয়ে এসেছেন, এই দুটো একটা স্পেসিফিক বলাতে আমি বলি, জনাব খলিলুর রহমান তো মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি কাজ করেন, তো ওনার ক্ষেত্রে ওনার এই পাবলিক ডিসক্লোজারের জন্য অন্য কোনো ওয়ে নাই আমরা ছাড়া। এক তো ওনার ক্ষেত্রে করি। আবার কখনো কখনো ফরেন মিনিস্ট্রির যে সমস্ত কার্যক্রম প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পৃক্ত, যদি আপনি খেয়াল করে থাকেন যে গতকালকে যে প্রেস কনফারেন্সটি হয়েছে জাতিসংঘে সফর নিয়ে, সেটা কিন্তু প্রেস উইং সহযোগিতা করেছে ফরেন মিনিস্ট্রিকে। এর বাইরে ফরেন মিনিস্ট্রির কিন্তু একটা বিশাল জনকূটনীতিক বিভাগ আছে। ফরেন মিনিস্ট্রির অপরাপর যে সমস্ত কাজ সাধারণত সেগুলি ফরেন মিনিস্ট্রি করে থাকে। কখনো যদি ফরেন মিনিস্ট্রি আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন মনে করে, আমরা সেক্ষেত্রে করি। আর আপনি বলছেন যে মৎস্য উপদেষ্টা বা মৎস্য প্রাণী বিষয়ক উপদেষ্টাকে কতটা গুরুত্ব দিবেন, ধর্ম বিষয়কে কতটা গুরুত্ব দিবেন না, সেটা আসলে ওই যে আমি যেটা বললাম, যে কেউ যদি প্রয়োজন মনে করে আমরা সহযোগিতা করতে প্রস্তুত থাকি। আমরা তো কাজের মানুষ, কাজ করতে ভালোবাসি, আমরা কাজটা করে দেই। এক আরেকটা বিষয় হচ্ছে, দেখুন এখানে ঠিক মানে এইটা একটা পরিষ্কার বিষয় যে আমরা কমিউনিকেশনের যেই জায়গাটা সরকারের কাজ করি, কোনো কারণে যদি আমরা কোনো কিছুতে কমিউনিকেশনের ডিসরাপশন মনে করি, কোনো কারণে যদি কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হচ্ছে বা ঠিক যেভাবে হওয়া উচিত বলে আমরা উচিত নয় সেভাবে হচ্ছে, বা কোনো সাজেশন প্রয়োজন হয়, আমরা কখনো কখনো প্রোঅ্যাক্টিভলি যোগাযোগ করি। আমাদের কোনো অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। এটা আমরা সরকারের দায়িত্ব পালন করছি বলেই, নাগরিকদের অর্থে যেহেতু আমাদের বেতন হয়, সরকারের দায়িত্ব পালন করছি বলে আমরা আমাদের দায়িত্ব মনে করি। যদি সহযোগিতা কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইচ অ্যান্ড এভরি মিনিস্ট্রি, কখনো কখনো আপনি দেখে থাকবেন আমরা কোনো জেলার ডিসির অথবা কোনো থানার ওসির, এসপির, তাদেরও সহযোগিতা করি এই সমস্ত ক্ষেত্রে, পাবলিক ডিসক্লোজারের ক্ষেত্রে। আমরা আমাদের লক্ষ্যটা আসলে খুব পরিষ্কার, এই জায়গায় আমরা মানুষকে ইনফরমেশন দিয়ে এনরিচ করার চেষ্টা করি। আমাদের হাতে এতটুকুই আছে, আমরা চাইলেই কিন্তু কোনো কিছু এনফোর্স করতে পারি না। ওইটার মধ্যে আপনারা একটু পিক এন্ড চুজ করেন না তো? না মানে আমাদেরকে একটু মানে একটু আড়ালে, একটু আলোকে রাখার জন্য পিক এন্ড চুজ খালিদ ভাই আপনার কাছে মনে হতে পারে এখন পিক এন্ড চুজ আপনার মনে হলে তো আমার কিছু করার নেই। আমরা পিক এন্ড চুজের মধ্যে পড়ি কিনা, কোন উপদেষ্টা যদি প্রয়োজন মনে করেন, মানে দ্যাট মিন্স হি ইজ পিকিং আস, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা হয়তো পিক এন্ড চুজ, কোন উপদেষ্টা যদি প্রয়োজন মনে করেন যে এটা আমার প্রেস উইং এর সহযোগিতা নেওয়া প্রয়োজন, আসলে আমরা তো এখানে যারা কাজ করি আপনার মোটামুটি সহকর্মী, আমাদের ওই দক্ষতা স্কিল দেখে যেভাবে বুঝেছে, যেভাবে ব্যবহার করতে চায় সেভাবে করে আর কি। থ্যাংক ইউ। আমি একটা জটিল কোনো সমীকরণ না। আমি একটু মানে নতুন ধরনের অপরাধ, মানে সেটি অপরাধ কিনা আমি জানি না, মানে যেহেতু আজকে প্রথম আলো একটি প্রধান সংবাদ করেছে, অধ্যাপক ওয়ারা আপনি জানেন, যে সংবাদটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিক, যিনি লেবারের একজন এমপি, ক্ষমতাসীন লেবার দলের একজন এমপি, তিনি বাংলাদেশের নাগরিকত্বটি এখনো বজায় রেখেছেন, এই মর্মে একটি খবর প্রকাশিত হয়েছে। তার এনআইডি কার্ড, তার পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেটিকে আবার পরে আপনি জানেন যে ডেইলি এক্সপ্রেস, লন্ডনের আরেকটি দৈনিক, তারা একটা বলছে যে এটা স্টারমারের জন্য একটা নাইটমেয়ার, এবং এই মিথ্যা কথাটা তিনি আসলে কেন বললেন, আপনি হোয়াট ইজ ইউ টেক অ্যাবাউট ইট? মানে টিউলিপ সিদ্দিকের মতো এরকম, এবং উনি তো মানে লেবারে আসলে গুরুত্বপূর্ণ দায়িত্বেই ছিলেন, এবং আমরা জানতে পারি যে তিনি স্টারমারের খুব ঘনিষ্ঠও ছিলেন, যেটি আসলে এক্সপ্রেস আজকে অনেকটা ইঙ্গিত করেছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, যে মানে তাকে এটা কেন করতে হলো? আচ্ছা, আপনার মতো আমিও আজকেই দেখেছি বিষয়টি, এবং উনি যেহেতু টিউলিপ সিদ্দিক আগে যখন প্রশ্ন করা হয়েছে উনি কিন্তু বারবার বলেছেন যে আমি ব্রিটিশ নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক নই, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আবার ওনার এনআইডি কার্ড আছে। তো বিষয়টি আসলে আমারও একই প্রশ্ন, যে আসলে যদি ওনার এনআইডি কার্ড থেকে থাকে তাহলে উনি কেন নিজেকে ব্রিটিশ নাগরিক বললেন, বা উনি কি মনে করেননি যে এই ধরনের একটি লিগ্যাল ডকুমেন্ট আসলে যদি থেকে থাকে সেটা আসলে তো বের হয়ে আসবে, সেটা বের না হয়ে আসার কোনো কারণ নেই। তো সেই জায়গাটিতে আসলে অবশ্যই এটি একটি প্রশ্নর একটি সম্মুখীন হতেই হয়। এবং কিয়ার স্টারমারের বর্তমানে গত কয়েকদিনে কিন্তু আসলে অভিবাসীদের নিয়ে এমনিতেই তিনি ভীষণ চাপের মধ্যে আছেন। অনেক বড় ফার রাইট গ্রুপের একটি বড় একটি
সমাবেশও হয়েছে লন্ডনে, এটা আমরা সবাই জানি। সেইখানে এবং টিউলিপ সিদ্দিককে নিয়েও গত 1 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর আসছে। কাজে আমিও মনে করি যে এটি হয়তোবা তার এই রাজনৈতিক এখন যে একটি প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে এই খবরটিও আসলে হয়তোবা একটি মাত্রা যোগ করবে। আপনি নিশ্চয়ই জানেন যে মানে যদিও টিউলিপ সিদ্দিকের আইনজীবী বলছেন বারবার যে এটি আসলে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এইটা প্রতিবেদনটি করা হয়েছে, কিন্তু আমরা যদি একটু মনে করাই দেই যে এই ল ফার্মেরই আসলে প্রতিনিধিরা, মানে আমি খবরটি পড়তেছি এখনো, যে একজন মুখপাত্র এই 12 আগস্ট ফিনান্সিয়াল টাইমসে কিন্তু বলতেছিলেন যে টিউলিপের কোনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি নেই, শিশু অবস্থার পর থেকে তিনি কখনো পাসপোর্টও রাখেননি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2001 সালে তার একটি পাসপোর্টের কথা, 2011 সালে তিনি একটি এনআইডিও রেখেছেন। মানে এটা আসলে মানে অপরাধের দিক দিয়ে মানে ইংল্যান্ডের, মানে আমি জানি না, মানে আইন আদালত একভাবে এক জিনিস ইয়ে করে, মোরাল জায়গা থেকে আসলে ইংল্যান্ড এটাকে কিভাবে দেখে বা সরকার? ইংল্যান্ডে তো আসলে মোরাল জায়গাটাকে সবার আগে রাখা হয়। একটা ছোট কোনো একটি খরচের বিলও যদি আপনি না দেন, সেটি নিয়েও আপনার মন্ত্রিত্ব চলে যায় বা আপনাকে রেজিগনেশন দিতে বাধ্য করা হয়। এখানে তো মোরালিটির জায়গাটাই সবার আগে। কাজে আপনি যখন আপনার রিপ্রেজেন্টেটিভ যখন বলছে যে আপনার বাংলাদেশে কোনো ভোটার আইডি নেই, কোনো লিগাল ডকুমেন্ট নেই, কিন্তু পরবর্তীতে যখন প্রমাণিত হচ্ছে যে সেটি আছে, ডেফিনেটলি নিশ্চিতভাবেই সেটি একটি মোরালিটির জায়গা থেকে যদি বলেন, সেটা ডেফিনেটলি সেটাকে তাকে একটি প্রশ্নবিদ্ধ করে। এবং সেই জন্যই বললাম যে যেহেতু কিয়ার স্টারমার এই মুহূর্তে অভিবাসীদের নিয়ে, অবৈধ অভিবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন, সেখানে তার খুব কাছেরই একজন, তাকে নিয়ে গত 1 বছর ধরে অনেক ধরনের কথা হচ্ছে। কাজে এই যে উনি একটি লিগাল ডকুমেন্ট আছে কিন্তু উনি বলেছেন নেই, এটা তো ডেফিনেটলি তার একটি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি জায়গায় অবশ্যই একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। অথবা করা, আপনাকে ধন্যবাদ। আমার কতগুলি, মানে আমি যেহেতু টাইম ম্যানেজমেন্ট আজকে ফেল করছি, কারণ হচ্ছে জনাব ফয়েজ আহমেদের সাথে কিছু টেকনিক্যাল আলাপ করতে গিয়া। জনাব ফয়েজ, আপনি যদি একটু দ্রুত একটু অ্যাড্রেস করেন তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি, মানে এই টাইম ম্যানেজমেন্টের অকৃতকার্যতা একটু দূর হয়। সেটা হলো, জনাব আহমেদ, এই জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, প্রয়োজনে নতুন সংবিধান করা, পিআর জাতীয় পদ্ধতিতে নির্বাচন দাবিতে বলা যায় জামায়াতের নেতৃত্বে বিভিন্ন ধর্মভিত্তিক দল আজ থেকে মাঠে নেমেছে। ঐক্যমত্য কমিশন আলোচনাও শেষ হয়ে যায় নাই, জুলাই সনদও চূড়ান্ত হয় না। এই অবস্থায় মাঠের কর্মসূচির সমালোচনাও করে যাচ্ছে কিন্তু বিএনপি। কিন্তু অন্তর্বর্তী সরকার এত নীরব কেন, নাকি ঠিকই আছে? খালিদ ভাই, আমি আপনাকে একটু সহযোগিতা করি, যেহেতু আপনি টাইমের কথা বলছেনই। এই জায়গাটায় আমি আপনাকে খুব টেকনিক্যাল জায়গায় না যাই, আমি আপনাকে খুব থ্যাংক ইউ পরিষ্কার করে দেখুন। সাম্প্রতিক সময়ে একটা আলোচনায় আমি নিজে অংশ নিয়েছিলাম, সেখানে আলাপ হচ্ছিল যে হঠাৎ করে কেন জাতীয় ঐক্যমত্য কমিশন একদম চুপচাপ। কোন সময় আলোচনাটা হচ্ছিল জানেন? যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পুরো দেশ একদম এক ধরনের বড় অ্যাটেনশন দিয়ে রেখেছিল আর কি। তো সে সময় আমি তখন তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কি গত কয়েকদিনে, কয়েক সপ্তাহে জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো খবর নেওয়ার চেষ্টা করেছেন? তো বললো যে না। আপনি খবর নেওয়ার চেষ্টা করেননি আর বলছেন তারা চুপচাপ। তারা তো তাদের কাজ করছে। একইভাবে আমি আপনাকে এই জায়গায় বলি, সরকার চুপচাপ নয়, জাতীয় ঐক্যমত্য কমিশনও চুপচাপ নয়। খুব নিবিড়ভাবে এই বিষয়টা যত সুন্দরভাবে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সলিউশনে পৌঁছানো যায় সেটার চেষ্টা হচ্ছে। আমি আপনাকে যেটা বলছি, আমি কোনো টেকনিক্যাল জায়গায় যাব না। আরেকটা হচ্ছে যে কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে আলোচনার টেবিলে থাকা সত্ত্বেও অপরদিকে মাঠে কর্মসূচি দিয়েছে। আমি একজন রাজনৈতিক প্রতিবেদক ছিলাম যখন সাংবাদিকতা করেছি। আমার অভিজ্ঞতা হচ্ছে যে রাজনীতিতে এইটা খুব বেশি যে নতুন জিনিস তা নয়। রাজনীতিতে অনেক সময় টেবিলের আলোচনার পাশাপাশি মাঠেও সক্রিয় থেকে বোঝানো হয় সেই দাবি পক্ষের যৌক্তিক বা চাপ যে জনভিত্তি রয়েছে সেটা বোঝানোর একটা চেষ্টা। আমি পলিটিক্যালি এটাকে আন্ডারস্ট্যান্ড করি যেভাবে, এটা একটা বিষয়। আর আপনাকে একটা আমি আশার খবর বলি, সেটা হচ্ছে যে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ দেখা বা তাদের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, নিয়মিত যোগাযোগের জায়গা, তার ভিত্তিতে আমি বিশ্বাস করি আমাদের সবগুলি রাজনৈতিক দল তাদের জায়গা থেকে কিছু ছাড় দিবে। আমাদের সবগুলি রাজনৈতিক দল তাদের জায়গা থেকে এগিয়ে এসে এটা খুব দ্রুতই বাস্তবায়নের পথ পদ্ধতি ঠিক করে একটি জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে সক্ষম হবে। খালেদ ভাই, আমি এখানে একটু, আপনি যদিও টেকনিক্যাল বিষয় জানতে চাইছিলেন না, আমি একটু টেকনিক্যাল কথা একটু বলতে চাই, যে এটা একটু বলতে পারি? জি প্লিজ, একটু যদি সংক্ষেপে বলেন। জি, গতকালই একটু বলা হয়েছে যে জুলাই ঘোষণাপত্রটাকে কাজে লাগিয়ে আসলে গণভোট বা সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদকে একটি কার্যকরী ভূমিকার দিকে নিয়ে যাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমার যে টেকনিক্যাল জায়গাটাতে যে সমস্যাটা হচ্ছে গতকাল থেকে, যে আসলে জুলাই ঘোষণা তো কোনো আইনি দলিল না, এটা একটা পলিটিক্যাল একটা
অভিপ্রায়ের একটি সমষ্টিগত কিছু ইচ্ছের কথা, কাজে যেটি নিজেই কোনো লিগ্যাল ডকুমেন্ট না, এটা সাংবিধানিক কোনো ভিত্তি নেই, সেটি কিভাবে একটি জুলাই সনদকে আরেকটি ডকুমেন্ট বলে একটা বিষয়। আরেকটা বিষয় তারা বলছে যে যদি এটি কার্যকর হয় তাহলে সেটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে যাবে, এবং তার পরপরই আবার বলছে যে গণভোট হতে পারে যা অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচনের দিকেই। তো যদি সেটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েই যায় তাহলে কেন আবার গণভোট লাগবে? আর গণভোটের মাধ্যমে যদি সেটি আসলে বিপক্ষ কোনো মত আসে তাহলে কি আবার আমরা বলবো জুলাই সনদ আসলে কার্যকরী হচ্ছে না? অধ্যাপক ওয়ারা, আপনি যে প্রশ্নটি তুলেছেন সেটি আমারও মনের প্রশ্ন, কিন্তু আমার ধারণা জনাব ফয়েজ আহমেদ এই প্রশ্নের উত্তর আগে দিয়ে দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে, তারপর একটু যদি দেন, আমার কাছে মনে হয়েছে যে এগুলি পলিটিক্যাল বার্গেন, এগুলি নানা সময় নানা হবে। জাস্ট কুইক রেসপন্স। আপা যে বিষয়গুলি বলেছেন প্রত্যেকটা আলোচনায় ভিন্ন ভিন্ন লোকের মধ্য দিয়ে এসেছে। হ্যাঁ, ধরুন কেউ বলছে যে এখনই কার্যকর হয়ে যাবে, যিনি এটা বলছেন তিনি কিন্তু আবার বলছেন না যে গণভোটের মধ্যে দিয়ে এটা কার্যকর করতে হবে। সো ভিন্ন ভিন্ন প্রস্তাব, তো সবগুলি এখনো আপা প্রস্তাব আকারে আছে। যতগুলি কনফিউশন বা টেকনিক্যাল ইস্যুজ আছে সব প্রস্তাব আকারে আছে, সবগুলি নিয়ে সবাই খুব সক্রিয়ভাবে কাজ করছে। পলিটিক্যাল পার্টিগুলির তো বেসিক্যালি একটা উইং এখানে এখন ইনভলভ হয়ে পড়েছে, তারা কাজ করছে, এটা একটা সলিউশনের দিকে যাচ্ছে, আশা করি চলে যাবে। আচ্ছা, আমি একটু আমাদের দুইজন দর্শকের মতামত আমি পরপর একটু চোখে পড়ছে, তাদের একটু মতামত বলি। জাহাঙ্গীর বাস্তা, ওনার নাম মানে বাস্তা, হ্যাঁ, একই লোক একই আলোচনা, কোনো ভিন্ন মতের মানুষ নাই। অর্থাৎ তিনি আমাদের তিনজনকে বলছেন যে আমরা একই লোক একই ধরনের আলোচনা করতেছি, কোনো ভিন্ন মতের মানুষ নাই। আর তারপরে একজন প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আমার জন্য, খালেদ ভাই, লোকে বলে আপনি আওয়ামী লীগের পক্ষে, এ কথা কতটুকু সত্য? ভাই আপনিও বলেন যে আমি কতটুকু সত্য, এটার আমি কি বলবো। আমি প্রশ্নটা করি জনাব ফয়েজ আহমেদ। প্রশ্নটা হচ্ছে যে সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম অনেকটা সরকারের ভাষ্য হিসেবেই বলেছেন পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না। সেই বক্তব্যে তিনি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল নিয়েও কথা বলেছেন। এই প্রশ্নটি আসলে জনাব অধ্যাপক ওয়ারাও একটু নিশ্চয়ই বলবেন। নির্বাচন আয়োজনে তার বক্তব্য কি আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি, নাকি জুলাই মিত্রদের মধ্যে যারা নির্বাচনে অনাগ্রহী তাদেরকে আকৃষ্ট করার জন্য? তা আপনারা কি মনে করতেছেন যে আওয়ামী লীগ আসলে ইলেকশনটা পিছাতে চাইতেছে অ্যাক্টিভলি? হ্যাঁ, এটা আমরা শুধু মনে করছি না, নানানভাবে আমরা এরকম গোয়েন্দা তথ্য পাচ্ছি, নানানভাবে তাদের কার্যক্রমের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে নানানভাবে সহযোগিতা করে এমন নানান স্বার্থান্বেষী অংশই কিন্তু নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়। আমি আপনাকে খুব করে বলি যে যখন এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল তার পরপরই আওয়ামী লীগ কিন্তু খুব নির্বাচন চেয়েছিল। কোনো এক কারণে এখন আওয়ামী লীগ মনে করছে নির্বাচনটা হওয়া প্রয়োজন নেই, নির্বাচনটা বানচাল হওয়া জরুরি। অর্থাৎ দেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা দল কিন্তু নিষিদ্ধ না, দলের কার্যক্রম নিষিদ্ধ। আপনি আমার চেয়ে ভালো জানেন, ইলেকশন কি নিতে পারবে, দল নিষিদ্ধ না বললে? খালিদ ভাই, আমি আপনাকে বলি, আপনি ইলেকশন করতে পারবে কিনা সেটার একটু উত্তর দিব। আর দল হিসেবে যেটা নিষিদ্ধ বলছেন, আনফরচুনেটলি এটাকে আমি আমার সরকারের প্রতিনিধিত্ব করছি হিসেবে ধরবেন না। ধরুন আমি একজন নাগরিক হিসেবে বলি, আওয়ামী লীগ কি আসলে কোনো দল, মানে রাজনৈতিক দল? এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে। সেটা তো আলাদা করে আলোচনা করতে পারি। আমি সেজন্য বলছি যে আগে নির্বাচন করতে চাইছিল, এখন নির্বাচন করতে চায় না, এখন চাইলেও তো পারবেন কিনা সেই প্রশ্নের জবাবে যদি নির্বাচন পর্যন্ত মানে নির্বাচন অনুষ্ঠান করা এই সরকারের পক্ষে সম্ভব হবে কিনা, যদি প্রশ্নটা আপনার এরকমই আমি বুঝে থাকি, সেক্ষেত্রে আমি বলবো নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে দেখুন, মানে এটা অনেক বড় উদাহরণ বা এটা জাতীয় রাজনীতিতে অনেক বেশি প্রভাব তৈরি করতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তারপরেও এটা একটা ছোট হলেও একটা এক্সাম্পল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট কাস্টিং বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভোট কাস্টিং, সে কিন্তু 70% এবং 80%-এর কাছাকাছি। দেশের নাগরিকদের মধ্যে কিন্তু ভোট নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। একটি সুষ্ঠু ভোটের জন্য সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে ভোটাররা যদি সক্রিয় থাকে, প্রার্থীরা যদি ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে, অটোমেটিক্যালি একটা ভিজিবিলিটি তৈরি হয়ে যায়। সেটা যে সমস্ত গ্রুপ বা যে সমস্ত স্বার্থনীতি মহল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে সেটা ভেস্তে যাবে। ওকে, এই প্রসঙ্গে অধ্যাপক আপনি কিছু বলবেন? মানে কেন উনি জনাব শফিকুল আলম বলছেন যে আওয়ামী লীগ ইলেকশন ঠেকাইতে চায়, আপনি ওইরকম মনে করেন কিনা?
এক্স্যাক্টলি। আমি এবং সেটা আমার সহ আলোচকও বললেন, কিন্তু আমার কথা হচ্ছে আওয়ামী লীগ কি কোথাও তাদের কোনো ওয়েবসাইটে কোথাও এই ধরনের কোনো কথা বলেছে যে আমরা চাই নির্বাচন না হোক, আমরা নির্বাচনকে বানচাল জি করে আপা, দিতে চাই, এই ধরনের আমার মনে হয় এই ধরনের কথা বলাটা কি বলেছেন, অফিসিয়াল আনঅফিসিয়াল বলা যাবে না। শেখ হাসিনা যিনি পালিয়ে ভারতে অবস্থান করছেন, তিনি কিন্তু সেখান থেকে নানান সময় নানান হুঙ্কার দিচ্ছেন। তিনি সাম্প্রতিক একটি বক্তব্যে আমরা যেটা দেখেছি, তিনি বলেছেন যে প্রফেসর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না। ওকে, মানে আওয়ামী লীগের বক্তব্য হিসেবে যদি আওয়ামী লীগের বক্তব্য এখনো সে ধরনের পাওয়ারফুল একটি জায়গায় আছেন যে তার বক্তব্যটিকে আপনি কিছু মনে করবেন, আপনি তো অপরাধ বিজ্ঞানের শিক্ষক, আমি মনে করা দিয়ে কিছু বলতে চাই না। আমি প্রতিটি ছোট এবং বড় থ্রেটকেই স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যানালিসিস করে তাদের যে ধরনের মেকানিজম তৈরি করা দরকার, তাদের যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, সেভাবে নিবে বলেই মনে করি। থাকতেই পারে যে কোনো নির্বাচনের আগে থ্রেট থাকতেই পারে, আমি আপনার সঙ্গে একমত। বলছি যে থ্রেট থাকতেই পারে, কেউ ষড়যন্ত্র করতেই পারে, কেউ অনেক ধরনের থ্রেট দিতেই পারে, কিন্তু সেটিকে আসলে কেন্দ্র করে একটি মন্তব্য যখন আসে আমার কাছে মনে হয় যে বিষয়টাকে আপনারা অনেক সিরিয়াসলি নিচ্ছেন। না, আমার কাছে আমার মনে হয় যতগুলি ঘটনা, ছোট থ্রেট বড় থ্রেট, সবগুলিকে সিরিয়াসলি নিচ্ছি। ওকে, ঠিক আছে, ছোট থ্রেট বড় থ্রেটের মধ্যে এখন যারা জামায়াতে ইসলামী যখন পিআর বা অন্যান্য বিষয় নিয়ে আসলে আন্দোলনে যাচ্ছে, বলতেছে আগের নির্বাচন মানে গণভোট না করে জাতীয় নির্বাচন করা যাবে না, তাদেরকেও আপনারা মনে করেন যে এটা আসলে আওয়ামী লীগকে ফেসিলিটেট করার জন্য তারা করতেছে, নাকি আওয়ামী লীগ যে নির্বাচনটা বানচাল করতে চায় এটা তারা বুঝতেছে না? আপনি গোয়েন্দা সংস্থার কথাও বলতেছিলেন, ফয়েজ আহমেদ। হ্যাঁ, যে দেখুন, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায় এটা আমি বোধ করি আমাদের দেশের সবগুলি ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল বোঝে, এবং বোঝে বলেই আপনি যদি এই যে জামাত সহ বেশ কিছু ইসলামিক রাজনৈতিক দল এখন যুগপৎভাবে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে, আপনি একই সঙ্গে দেখুন তারা কিন্তু আলোচনার টেবিল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়নি, তারা আলোচনায়ও আছে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া যা যা হওয়া দরকার তার মধ্যেই আছে, এবং আমরা এই সরকার যেভাবে পরিচালিত হয় তার একটা অন্যতম ধরন হচ্ছে রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্যে নানান ধরনের যোগাযোগের ভিত্তিতেই হয়। সেক্ষেত্রে আমাদের কাছে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলি থেকে এমন কোনো বার্তা নেই যে বার্তার ফলে আমরা মনে করি এই এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলির কেউ না কেউ নির্বাচনের জন্য বাধা হয়ে উঠতে পারে। ওকে, সর্বশেষ প্রসঙ্গ, এই প্রসঙ্গের মধ্যে অধ্যাপক ওয়ারার কাছ থেকে আমরা শেষ কথা শুনবো। আমি জনাব ফয়েজের কাছে একটু শুনতে চাই যে ভারতের সাথে এই সরকারের সম্পর্ক নিয়ে আমরা নানা ধরনের কথা শুনতেছি। এক হচ্ছে যে এই সরকার আসলে ভারতের মতোই, মানে আওয়ামী লীগের মতোই আসলে ভারতের সাথে এক ধরনের কি বলবো, তেলে সম্পর্ক বজায় রেখেছে, এক ধরনের অনুগামিতার সম্পর্ক বজায় রেখেছে, সীমান্তে হত্যা থামে নাই, পুশিন চেষ্টা আছে, রপ্তানি বাণিজ্যে নানা ধরনের বাধা আছে, আদানির বিল বেশি করে দেওয়া হইতেছে, যেটা আগেও দেওয়া হইতো, ইলিশ মাছ পাঠানো হইতেছে, আম পাঠানো হইতেছে। ডক্টর ইউনূস শেখ হাসিনার মতোই এর মানে আওয়ামী লীগের আমলে যেসব চুক্তিগুলি শেখ হাসিনা করেছিলেন বলে বলা হয়েছে তার একটাও কোনো প্রকাশ্যে আনা হয় নাই, বাদ করা তো অনেক দূরের কথা। আপনাদের আসলে এই ব্যাপারে কি অবস্থান? আমি এই সমস্ত বিষয়ে খালিদ ভাই একটা ছোট্ট উদাহরণ দিলে সম্ভবত আপনার এবং আপনার দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একটু আগে একজন দর্শক আপনাকে কমেন্ট করেছে না যে খালিদ ভাই আপনাকে আওয়ামী লীগ মনে করা হয়, আপনি আসলে আওয়ামী লীগ কিনা? এটা অনেকটা এরকম আমাকে আওয়ামী লীগ মনে করা হয়। আর আরেকটা বিষয় মনে সেটা বলে বলছে যে আপনি কতটা আওয়ামী লীগ না কি জানি। ও আচ্ছা, হ্যাঁ, কাছাকাছি, ঠিকই বলছেন। রাইট, সো ওই আর কি, এই ভারতের সঙ্গে সম্পর্ক বা অন্য কোনো দেশের সঙ্গে, শুনেন, এই সরকারের সহ বাংলাদেশের বর্তমান কূটনৈতিক যে সম্পর্কের জায়গায় পজিশনটা খুব পরিষ্কার। আমাদের সব দেশের সঙ্গে সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে, সেটা হবে ন্যায্যতা এবং হিসার ভিত্তিতে। আমরা কাউকে আন্ডিও কিছু দিব না, কারো কাছ থেকে আন্ডি কিছু চাইব না। সেইটা তো আপনি বই খাতার কথা বললেন, কিন্তু আওয়ামী লীগের সাথে শেখ হাসিনা যে গোলামের চুক্তিগুলি করছিল, সম্পর্কটা খুব বই খাতার ভাই, গোলামের চুক্তিগুলি করছিল সেগুলি সামনে আনেন নাই কেন? কূটনৈতিক সম্পর্ক বই খাতার, ডক্টর ইউনূস বইলা আসে যে ইয়াসুদা নিয়ে যাব। শুনেন, আমি এখানে বলি, আপনি যে চুক্তির কথা বলছেন, আমি আপনাকে অনুরোধ করব এটা নিয়ে আপনি প্রয়োজনে একটা টিম নিয়ে আলাদাভাবে কাজ করেন। এটা নিয়ে অনেক কিছু করা যাবে, করার সুযোগ আছে খালিদ ভাই। মানে আপনি আমারে তো কাজ দিতেছেন, অ্যাসাইনমেন্ট দিতেছেন, আপনি তো আমারে অ্যাসাইনমেন্ট দিতেছেন, মানে আপনারা নিজেরা অ্যাসাইনমেন্ট দিয়েন না। পাবলিকলি যেহেতু আসে নাই, পাবলিক অনেক কিছু খালি তো অনেক কিছু যেহেতু পাবলিকলি আসে নাই, অনেক কিছু মানুষ সময় মতো নিশ্চয়ই জানতে পারবে। এসব নিয়ে অনেক কাজ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি শুধু একটা বিষয়, আমাদের গবেষক দল, আমি অধ্যাপক উম্মে আওয়ারের কাছে যাওয়ার জন্য আমি একটু মানে আমাদের গবেষকদের মধ্যে জনাব তায়েব আমাকে একটু দুইটা লাইন আপনার উদ্দেশ্যে পড়তে বলছেন। এক,
এটা হচ্ছে রোহিঙ্গাদের প্রসঙ্গে। আমরা এটা নিয়ে কিন্তু আলাপ করব না, আমি শুধু টাইমটা বলে রাখি। ডোনাল্ড ট্রাম্প তহবিল বন্ধ করার পরে ক্যাম্পের রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 2, রোহিঙ্গা প্রত্যাবাসন সংখ্যা নির্ধারণ আগের সরকারের ধারাবাহিক একটি কর্মসূচি। আর আমরা কখনো বলিনি এগুলো আমরা করেছি, আমরা কখনো বলিনি, আমরা কখনো বলিনি। আমরা বলছি যে আগের সরকারের সময় যে রোহিঙ্গা সরকারের নির্ধারণ, সেই নির্ধারণের একটা ভেরিফিকেশন পর্যায়ে ছিল। তারা একটা সংখ্যা জানিয়েছে এবং তারা বিমস্টেকের সময় যে প্রেস কনফারেন্স বা আমাদের যে প্রেস স্টেটমেন্ট, সেটা যদি আপনার দেখার সুযোগ থাকে আপনি দেখবেন একটি বারও আমরা বলি নাই যে আমরা এই সংখ্যা আদায় করেছি বা এই ধরনের কিছু। এটা আমাদের কোনো অপিনিয়ন না। অন্য কোনো জায়গায় যদি কেউ কোনোভাবে বলে থাকে এটা তাদের বিষয়। ওকে, থ্যাংক ইউ। অধ্যাপক ওয়ারা, আপনি যদি এই প্রসঙ্গটার মধ্যে একটু বলেন যে। হ্যাঁ, ভারতের ক্ষেত্রে আমি এটা বলতে চাই যে ভারত যে একটি শক্তিশালী দেশ এবং আমাদের 3 দিকে ভারতের সাথে আমরা বর্ডার শেয়ার করি, ভারতের সাথে আমাদের যে বিভিন্ন চুক্তি রয়েছে, বিভিন্ন চুক্তি চলমান, এই বিষয়গুলোকে তো আসলে অস্বীকার করা যাবে না। এখন এক একটি সরকারের সাথে এক একটি দেশের সম্পর্ক কখনো কিছুটা ভালো হবে, কখনো কিছুটা কম ভালো থাকবে, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কখনোই আমার মনে হয় যে একটি দেশের পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক কাজগুলো এমন হওয়া উচিত না যে এটি কোনো একটি দেশকে বৈরী ভাবাপন্ন করে তোলে বা একটি অতিরিক্ত বন্ধু ভাবাপন্ন করে তোলে। কাজে সেই জায়গাটিতে আমি বলতে চাই যে আমরা যেহেতু ভারতের যে শক্তিশালী জায়গা থেকে একটি পরাক্রমশালী দেশ, সেটিকে যেমন আমরা অস্বীকার করতে পারবো না, ঠিক একই সাথে আমাদের সার্বভৌমত্বের জায়গা এবং আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করবে না। এবং বর্ডারের যে বিষয়গুলো, নদী চুক্তির যে বিষয়গুলো, আপনি যে চুক্তিগুলোর কথা বলছেন যেগুলো আসলে পাবলিকলি সেন্সিটিভ, যে চুক্তিগুলো এখনো সামনে আসেনি এবং এই অন্তর্বর্তী সরকারেরও এই 1 বছরে সেই চুক্তিগুলো নিয়ে এক্সপোজ করা বা সেগুলো নিয়ে কথা বলার কোনো কথাও আমরা দেখিনি এখন পর্যন্ত। আমার মনে হয় যে একটা ব্যালেন্স তৈরি করে আসলে চলতে হবে। এটাকে আসলে ভারতকে বাদ দিয়েও আমাদের পররাষ্ট্রনীতি হবে না, আবার আমাদের রাষ্ট্র পরিচালনায় যেন ভারত প্রভাব বিস্তার করতে না পারে, সেই জায়গাটিতেও আমাদের শির দ্বারাটা আসলে শক্ত রাখতে হবে বলে আমি মনে করি। প্রায় একই রকম কথা ফয়েজ আহমেদ বলেছেন। অধ্যাপক উম্মে ওয়ারা এবং জনাব ফয়েজ আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং দর্শকরাও অনেকগুলি বিষয় নিশ্চয়ই দিক নির্দেশনা পেয়েছেন। আপনাদের সাথে কথা বলে খুবই আমরা উপকৃত হয়েছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ।